সবেমাত্র তীর্থাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে, তাই এখন ওরা চাপমুক্ত। তাই বলে একদম নিশ্চিন্তে হাত পা ছড়িয়ে বসে নেই কেউ। পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা ও তার জন্য করণীয় সকল কাজ চলছে নিয়মিত। আর চলছে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা। বিশেষ বন্ধু বলতে ওরা 5 জন: তীর্থা, সমরেশ, অনুষ্কা, সন্দীপা আর প্রজ্জ্বল। সারা সপ্তাহ এদিক ওদিক ছোটাছুটির পর প্রতি রবিবার সন্ধেতে কারো না কারো বাড়িতে একত্র হয় ওরা। চলে খাওয়া দাওয়া আর আড্ডা। গত রবিবারগুলিতে সন্দীপা, প্রজ্জ্বল ও সমরেশের বাড়িতে আড্ডা হয়ে গেছে। এ সপ্তাহে আড্ডা বসেছে তীর্থাদের বাড়িতে। ক্রিমিনোলজিতে স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবেই খুন খারাপি, আসামি, জেল প্রভৃতি বিষয়ের উপর একটা আগ্রহ থাকবেই। তাই তীর্থাদের বাড়িতে গিয়ে আড্ডাটা ওরা 5 জনের মধ্যে সীমাবদ্ধ রাখল না। গগনের কাছে ওরা শুনতে চাইল ওর অভিজ্ঞতার কোনো গল্প। মস্তিষ্কের চাপ কম থাকায় ভবিষ্যৎ গোয়েন্দাদের দাবি মেনে নিয়ে গগন তার অভিজ্ঞতার ঝুলি হাতড়ে গল্প বাঁচতে শুরু করলো। কাকাই, এমন কোনো একটা গল্প বলো যেটা আমারও অজানা। জানা গল্প আর কতবার শুনবো। মায়ের সাথে চা ও সিঙ্গারা নিয়ে ঘরে ঢুকেই কথাগুলো বলল তীর্থা। বেশ, তবে আমার কেরিয়ারের শুরুর দিকে একটা ঘটনা বলি। 15-16 বছর আগেকার কথা। কলকাতার হোমিসাইড ডিপার্টমেন্টে সবে মাত্র জয়েন করেছি। কাজকর্ম বিশেষ কিছুই নেই। পুরনো কেস ফাইল স্টাডি করছি। মাঝে মধ্যে সিবিআই ডিপার্টমেন্ট থেকে ডাক পড়তো। তাদের ফরমাইশ মতো আর আমার সাধ্য মতো সাহায্য করতাম। সেই সুবাদেই সিবিআই অফিসার অন্বেষণ করের সাথে পরিচয় হলো। অল্প কিছুদিন কাজ করবার পরেই ওনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হলো। কেন জানি না উনি আমাকে বেশ পছন্দ করতেন। আর আমি বুঝতে পেরেছিলাম এই ভদ্রলোককে ধরে রাখলে অনেক কিছু শেখা যাবে। এমনভাবেই বছরখানেক পার হয়ে গেল। একদিন উনি আমায় ওনার চেম্বারে ডেকে পাঠালেন। সেখানে যাওয়া মাত্রই উনি যা বললেন তাতে আমি বেশ হতভম্ব। আমাকে গোপনে গোয়েন্দাগিরি করতে হবে। জিজ্ঞাসা করলাম, গোপনে কেন? উনি বললেন, তোমাকে পুরো ঘটনাটা খুলেই বলি। কমিশনার অফ পুলিশ আমাকে ফোন করেছিলেন। উনি বার্নপুরের একটা মার্ডার কেসের গোপনে তদন্ত করাতে চান। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। খুব শীঘ্রই কেস কোর্টে উঠবে। তবে বিশেষ কিছু কারণে ওনার মনে হয়েছে যে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আইনের প্যাচে যেন একজন নিরপরাধ লোকের শাস্তি না হয়ে যায়, তাই সাইলেন্টলি একটা প্যারালাল ইনভেস্টিগেশন করাতে চান উনি। তাছাড়া ইদানিং ঘটে যাওয়া ওখানকার কিছু ঘটনাও ওনাকে বিশেষভাবে ভাবিয়েছে। বুঝতে পারছো? কিন্তু এত অভিজ্ঞ লোক থাকতে আমি কেন? উনি কোনো নতুন মুখ খুঁজছেন, যাকে বিশেষ কেউ চেনে না। পরিচিত কারোর পক্ষে গোপনে তদন্ত করা বেশ কষ্টসাধ্য হবে। উনি আমার কাছে কোনো নতুন যোগ্য লোক চাইলে আমার তোমার কথাই প্রথমে মনে হলো। তুমি আজই কমিশনার সাহেবের সাথে দেখা করো, উনি সব বুঝিয়ে দেবেন। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। পুলিশ কমিশনারের সাথে দেখা করে কেসটা সম্পর্কে যা জানলাম তা হলো, রূপাঞ্জনা নামের একজন স্কুল শিক্ষিকা খুন হয়েছে বার্নপুরে। লোকাল থানার ওসি দিবাকর বর্মন ওই স্কুলের এক কর্মী সনাতনকে অ্যারেস্ট করেছেন। সনাতনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই তাকে দোষী প্রমাণ করতে পাবলিক প্রসিকিউটরের খুব একটা সমস্যা হবে না। কিন্তু স্কুলের অনেকেই, বিশেষ করে প্রধান শিক্ষক সুজন পোদ্দার, সনাতনকে খুনি হিসেবে মেনে নিতে পারছেন না। উনি দীর্ঘদিন ধরে সনাতনকে চেনেন। ওনার দৃঢ় বিশ্বাস যে সনাতন ওই কাজ করতে পারে না। সুজন পোদ্দার কমিশনারের স্কুল জীবনের বন্ধু। মূলত ওনার অনুরোধেই কমিশনার কেসটা গোপনে তদন্ত করানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেবলমাত্র প্রধান শিক্ষকের কথাতেই নয়, কমিশনারের নিজেরও সনাতনকে অপরাধী হিসেবে মনে হয়নি। সুজন পোদ্দারের বন্ধু হওয়ার সুবাদে ওই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেশ কয়েকবার যেতে হয়েছে ওনাকে। তখন সনাতনের সাথে সাক্ষাৎ ও দু একটি সাধারণ কথার বিনিময় হয়েছে। ভীষণ সরল সিধে ও পরোপকারী লোক এই সনাতন। যে মানুষের উপকার করা ওর স্বভাব। সেই মানুষ খুন করবে, আর কেনই বা করবে? সব শুনে আমি বললাম, ইনভেস্টিগেশনের জন্য তো অনেককেই জেরা করতে হবে, প্রয়োজনে ইন্টারোগেশনও করতে হতে পারে। গোপনে এত সব করা সম্ভব হবে কি করে? সম্ভব হওয়াতে হবে,
বার্নপুরের ইনভেস্টিগেশনটা প্রাথমিকভাবে সাইলেন্টলি করতে হবে, না হলে লোকাল পলিটিক্যাল লিডারদের থেকেও একটা বাধা আসতে পারে। কেন? এই খুনের পেছনে পলিটিক্যাল লিডারদের কি সম্পর্ক? সরাসরি না থাকলেও লতায় পাতায় থাকতেই পারে। জায়গাটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। বিশেষ সূত্রে আমাদের কাছে খবর আছে যে অনেকদিন ধরেই ওখানে গোপনে সোনা পাচার চলছে। এসবের সঙ্গে ওই খুনের একটা সম্পর্ক থাকতেই পারে। রূপাঞ্জনা খুন হওয়ার কিছুদিন আগে ওই স্কুলেরই একজন মুসলমান তরুণ শিক্ষকও মারা গেছেন। মৃত্যুটা স্বাভাবিক হলেও আমার ঘটনাটা শুনে সুবিধার মনে হয়নি। এসব কারণেই আমি সাইলেন্টলি ইনভেস্টিগেশন সাজেস্ট করছি। তবে কেস একটা শেপে এলে তখন পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে। আর কেসের প্রয়োজনে কলকাতার কাউকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয় সেটা পুলিশ করতেই পারে। অন্বেষণ করকে সেসব বলাই আছে। আপাতত তুমি এই ফাইলটা রাখো, এটা কেসের ডুপ্লিকেট ফাইল। ছবি, ফরেন্সিক ও পোস্টমর্টম রিপোর্ট সবকিছুই আছে এখানে। রূপাঞ্জনার ওই দিনের ফোনের ইনকামিং ও আউটগোয়িং কলের লিস্টও আছে। কেসটা যদি কেউ ব্রিফ করে দিত তবে সুবিধা হতো। ফাইল পড়ে তো সবকিছু জানা যাবে না। সেটা তোমাকে দিবাকরের থেকেই জানতে হবে। ওকে তো প্রেস মিডিয়ার মুখোমুখি হতেই হবে। তখন তুমি থেকে যেও। আজকালের মধ্যে তোমাকে বার্নপুরের ওই স্কুলে অঙ্ক শিক্ষক হিসেবে জয়েন করতে হবে। আমি অঙ্ক শিক্ষক? কেন, 8-9 ছেলে মেয়েদের অঙ্ক করাতে পারবে না? সে পারবো, তবে পড়ানো নিয়ে ভাবনার কিছু নেই। সুজনকে বলা আছে তোমাকে যথাসম্ভব কম ক্লাস দেবে। রূপাঞ্জনা মারা যাওয়ার পরে ওখানে একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। টেম্পোরারি টিচার হিসেবে তুমি জয়েন করো ওখানে। এতে তোমার ইনভেস্টিগেশনের সুবিধা হবে। তবে যা করবে একটু সাবধানে করবে। এলাকাটা কিন্তু সুবিধের নয়। বাড়ি এসে ভালো করে ফাইলটা স্টাডি করলাম। বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে রূপাঞ্জনাকে। সম্ভবত পায়েসের মধ্যে বিষ দেওয়া হয়েছিল। সনাতনের বাড়িতে পায়েস খাবার অল্পক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় রূপাঞ্জনার। তারপর বমি বমি ভাব ও বুকে ব্যথা অনুভব করেও ব্লাড প্রেশার ফল করে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রূপাঞ্জনা। রূপাঞ্জনার ফোনের কল লিস্ট দেখলাম। শেষের বেশ কয়েকটা কল ওর স্বামীর। রূপাঞ্জনার দেরি দেখে টেনশনে ফোনগুলো করে থাকবেন উনি। আউটগোয়িং কলে শাওলি নামের এক বান্ধবী রয়েছে। সম্ভবত স্কুলে থাকাকালীন বা স্কুল থেকে বেরোবার সময় শাওলিকে ফোন করে থাকবে রূপাঞ্জনা। পরদিন সকালেই রওনা হলাম বার্নপুরের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে গেদে লোকাল ধরে বার্নপুর স্টেশন। ঘন্টা 2 জার্নি। বাংলাদেশ বর্ডারের কাছে স্কুল। সুজন পোদ্দারের লোক স্টেশনে দাঁড়িয়েছিল। সে আমাকে সুজন পোদ্দারের বাড়ি নিয়ে গেল। সুজনদা আমার জন্য অপেক্ষা করছিলেন। রোগা পাতলা, ছোটখাটো 50 এক ভদ্রলোক। মাথার প্রায় চুলি সাদা। সুজন পোদ্দারের বাড়িতেই আমার থাকার ব্যবস্থা হয়েছে। ওনার ছেলে বিদেশে চাকরি পেয়ে কিছুদিন ধরে সস্ত্রীক ওখানে স্থায়ীভাবে বসবাস করছে। তার ঘরই আপাতত আমার আস্তানা। আমার আসল পরিচয় ও এখানে আসার উদ্দেশ্য সুজনদা ছাড়া স্কুলে বা ওই এলাকার আর কেউ জানে না। সাধারণ ও প্রয়োজনীয় কিছু কথা বলে সুজনদা স্কুলে চলে গেলেন। উনি চলে যাবার পর ওনার স্ত্রী লক্ষ্য করলেন যে সুজনদা মোবাইল ফেলে গেছেন। আমি আমার জিনিসপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে সুজনদার মোবাইল নিয়ে যখন স্কুলে পৌঁছলাম তখন স্কুলে টিফিন পিরিয়ড চলছে। ফর্মালিটি সেরে ক্লাস রুটিন বুঝে নিচ্ছি এমন সময় কমিশনারের ফোন। কাল বিকেলে মিডিয়ার মুখোমুখি হচ্ছে দিবাকর, তাই আমাকে একটা কারণ খুঁজে থানায় চলে যেতে বললেন। সেদিন আর কোনো ক্লাস নিতে হলো না। সকল শিক্ষকের সাথে পরিচয় পর্ব সারতে সারতেই সময় কেটে গেল। আমি রূপাঞ্জনার জায়গাতে জয়েন করেছি, তাই কথা প্রসঙ্গে খুব স্বাভাবিকভাবে রূপাঞ্জনা ও সনাতনের সম্পর্কে কথা হলো। শিক্ষক শিক্ষিকাদের বেশিরভাগই সনাতনকে খুনি মানতে চান না। কথা প্রসঙ্গে জানতে পারলাম যে এই শনিবার স্কুলে রূপাঞ্জনাকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে একটা স্মরণ সভা হবে। সংঘমিত্রা নামের এক শিক্ষিকাকে বেশ চুপচাপ দেখলাম। সবাই কথা বলে চলেছেন আর ওনার মন ওনার মোবাইল ফোনে। আমি টিচার্স রুমে বসে সকলের কথা শুনে যাচ্ছি। আমার পাশে বসে সুনির্মল নামের এক শিক্ষক। উনি বললেন, এখানে চাকরি করতে এসেছেন সেটাই মন দিয়ে করুন, নিজের ক্লাস করুন
আর বাড়ি চলে যান। এই মার্ডার কেসে মাথা না ঘামানোই ভালো, না হলে দুজন গেছে, আপনারও কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করলাম, দুজন? হ্যাঁ, মহিদুল রহমান নামের একজন টিচার রূপাঞ্জনা খুনের কিছুদিন আগে মারা যান। ডাক্তার ওর মৃত্যুটা হার্ট অ্যাটাক বললেও আমার সেটা মনে হয় না। সুস্থ সবল একটা লোক আগের দিন দিব্যি স্কুল করে গেল, আর পরদিন সকালে হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। ব্যাপারটা কেমন আজগুবি শোনাচ্ছে না? সুনির্মলের কথার প্রসঙ্গে আমি কিছু বলতে যাচ্ছিলাম, আমার কথার উপর দিয়ে আমাদের উল্টো দিকে বসে থাকা সংঘমিত্রা বলল, কিছুই আজগুবি নয়, এর পিছনে যথেষ্ট কারণ আছে। কি কারণ আপনি জানেন? ধৈর্য ধরুন মশাই, সবে তো এখানে এলেন, একদিনেই সব জেনে যাবেন? কথাগুলো বলে টিচার্স রুম থেকে বেরিয়ে গেল সংঘমিত্রা পাল। বিকালে সুজনদার সাথে স্কুল থেকে ফেরার পথে ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সনাতন যে খুনটা করেনি সে ব্যাপারে আপনি এত নিশ্চিত কি করে? উনি বললেন, ছাত্র চড়িয়ে খাই তো, মানুষ চিনতে আমার ভুল হয় না। অমন বিনয়ী নিরীহ মাটির মানুষ আমি খুব কমই দেখেছি। ওর পক্ষে এই কাজ করা অসম্ভব। সুজনদা, আমি সনাতনের বাড়ির লোকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনাকে একটু ব্যবস্থা করে দিতে হবে। বেশ, তবে এখনই চলো না, আমার বাড়ি যাওয়ার পথেই পড়বে। সনাতনের বাড়ির দিকে এগোলাম আমরা। বড় রাস্তা থেকে একটা মেঠো পথ চলে গেছে। ভ্যান রিক্সায় করে বড় রাস্তার মোড় পর্যন্ত গিয়ে পায়ে হেঁটে সনাতনের বাড়ি। মেঠো পথের একধারে ধান ক্ষেত, আর অপর পাশে গাছপালা ঘেরা জঙ্গল। অবাঞ্ছিত গাছপালা জন্মে সেই জঙ্গলকে আরো ঘন করে তুলেছে। সেই জঙ্গল পেরিয়ে আমরা সনাতনের বাড়িতে পৌঁছলাম। গাছপালা ঘেরা একতলা দালান বাড়ি, তবে ছাদটা অ্যাসবেস্টাসের। বাড়ির মাঝে একটা বড় উঠোন রয়েছে। বৃদ্ধ মা বাবা, স্ত্রী ও 2 কন্যা, এই নিয়ে সনাতনের সংসার। সনাতনের ঘরে ঢুকে একটা জিনিস দেখে আমি বেশ অবাক হলাম, সেটা হলো কালার টিভি। এমন অভাবের সংসারে এমন দামি টিভি আশা করা যায় না। টিভিটার গায়ে লেগে থাকা স্টিকার জানান দিচ্ছে যে ওটা নতুন। সুজনদা আমার সাথে বাড়ির সবার পরিচয় করিয়ে দিলেন। সনাতনের মা আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর নিজেকে একটু সামলে ধরা গলায় বললেন, আমার সনাতন দ্বারে মিশি মিশি পুলিশ ধইয়া লইয়া গেল গো। আমরা পায়েসে কিচ্ছুটি মিশাই নাই গো, ওই পায়েস তো আমরা সকলেই খাইছি। সনাতনের বাবা ও বউয়ের সাথেও কথা হলো। সবার সাথে কথা বলে আমি যা বুঝতে পারলাম সেটা হলো, সনাতনের ছোট মেয়েটির সেদিন জন্মদিন ছিল, তবে বিশেষ কিছু আয়োজন ছিল না। কাউকে সেভাবে নিমন্ত্রণ করেনি সনাতন। অভাবের সংসারে মেয়ের জন্মদিন পালন বিলাসিতা। তবে স্কুলের কয়েকজন চাঁদা তুলে কিছু উপহার দিয়েছিল সনাতনের মেয়ের জন্য, আর সেই উপহার পৌঁছে দেওয়ার ভার পড়েছিল রূপাঞ্জনার ওপর। উপহার পৌঁছে দিয়েই ওখান থেকে বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু রূপাঞ্জনা সেটা করতে পারেনি। ওদের আতিথেয়তায় আটকে গেছিল। সকলের অনুরোধে এক বাটি পায়েস খেতেই হয়েছিল ওকে, আর সেই খাবার অল্পক্ষণের মধ্যেই ও অসুস্থ হয়ে পড়ে। ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, ওখানেই মারা যায় রূপাঞ্জনা। সব শুনে আমি সনাতনের পরিবারের সবাইকে বললাম, চিন্তা করবেন না, সনাতনের কোনো দোষ না থাকলে ও খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। ওখান থেকে ফিরে রাতে অন্বেষণদাকে ফোন করলাম। প্রাথমিক পর্যায়ে তদন্তের কথা বিস্তারিত বলে ওনাকে বললাম, আপনার থেকে 3টে সাহায্য চাই। সাহায্যের হাত তো আমি বাড়িয়েই রেখেছি, বলে ফেলো। 1, পায়েসে বিষ মিশিয়ে সনাতন রূপাঞ্জনাকে মারবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। তাছাড়া খুনের মোটিভটা পরিষ্কার নয়। পোস্টমর্টেম রিপোর্টটাও বেশ গোলমেলে। ভিকটিম কোন বিষে কিভাবে মারা গেছে সেটা বলা নেই। পোস্টমর্টেম যিনি করেছেন তার সাথে কথা বলা দরকার। তেমন বুঝলে কলকাতায় আবার পোস্টমর্টেম করাতে হবে। আর দ্বিতীয়টা হলো, মহিদুল রহমানের দেহটা কবর থেকে তুলে পোস্টমর্টেম করাতে চাই। ওর মৃত্যুটা সত্যি স্বাভাবিক কিনা সেটা জানা খুব দরকার। আর রূপাঞ্জনার স্বামীর ওই দিনের কল লিস্ট আর ওর বন্ধু শাওলির সাথে কথা বলা দরকার। রূপাঞ্জনা কেন ওনাকে ফোন করেছিল সেটা জানা দরকার।
কাজ সহজ নয়, একটু সাবধানে বেশ গোপনে করতে হবে। তবে শেষেরটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আমি দেখছি কি করা যায়। অন্বেষণদা সাহায্যের আশ্বাস দিয়ে ফোন রাখলেন। পরদিন স্কুলে গিয়ে ক্লাস 8-এর অঙ্ক ক্লাস নিতে হলো আমাকে। রূপাঞ্জনা মোটামুটি সিলেবাস শেষ করে রেখেছিল। আমি সবাইকে অঙ্ক করতে দিলাম। সবাই অঙ্ক করে আমার কাছে জমা দিল। আমি এক এক করে দেখতে লাগলাম। রফিদ নামের একটি ছেলের খাতা এলো। খাতার ওপরে বেশ সুন্দর হাতের লেখায় ইংরেজি হরফে রফিদের নাম লেখা, কিন্তু অঙ্ক যে হাতের লেখায় করা হয়েছে তা বেশ খারাপ, কষ্ট করে বুঝতে হয়। আমি রফিদকে জিজ্ঞাসা করলাম, খাতার ওপরে কার হাতের লেখা? লেখাটা তো বেশ সুন্দর, আর তোমার লেখা তো পড়াই যাচ্ছে না। ছেলেটি কিছু বলার আগেই ওর পাশ থেকে একটি ছেলে বলল, ওটা মহিদুল স্যারের। ও স্যারের কুরিয়ার সার্ভিসের কাজ করে তো, তাই স্যার ওকে খুব পছন্দ করে, খাতায় নাম লিখে দেয়। আমি ছেলেটিকে থামিয়ে রফিদকে জিজ্ঞাসা করলাম, তোমার বন্ধুরা যা বলছে তা সত্যি? হ্যাঁ স্যার, মহিদুল স্যারের এক বন্ধু আমাদের পাশের বাড়ি থাকে। বন্ধু স্যারকে কিছু পাঠাতে হলে বা স্যার কিছু ওই বন্ধুকে দিতে চাইলে আমাকে দিয়ে দিত, আমি পৌঁছে দিতাম। তা কি জিনিস ওরা লেনদেন করতো? জামা কাপড়, খাবার দাবার, এইসব বুঝি? প্যাকেট করা থাকতো, খুলে কখনো দেখিনি। তবে জামা কাপড় হবে না, অত ছোট প্যাকেটে জামা কাপড় ধরবে না। শুকনো খাবার, ঘড়ি, মোবাইল বা ছোটোখাটো কোনো গিফট হবে। ঠিক আছে, তুমি এখন বসে যাও। ক্লাস সেরে টিচার্স রুমে চলে এলাম। ওই দিন আর কোনো ক্লাস ছিল না। সুজনদাকে বললাম, আপনার তো দেরি হবে, আমি বেরোলাম, আশপাশটা একটু ঘুরে বাড়ি ফিরবো। আর সামনের সপ্তাহে কয়েকদিন কলকাতায় থাকবো, কিছু কাজ আছে। রবিবারে যাব, সোমমঙ্গল থেকে বুধবার ব্যাক। ওনার সম্মতি নিয়ে স্কুল থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে একটা রিক্সা ধরলাম। 2 চাকা এগোতেই দেখি সুনির্মল একটা দোকান থেকে সিগারেট কিনছে। আমাকে দেখা মাত্র জিজ্ঞাসা করলো, আপনি ওইদিকে কোথায় চললেন? এলাকাটা একটু ঘুরে দেখছি। বেশি ঘোরাঘুরি না করাই ভালো, এলাকাটা সুবিধের নয়। আমি মাথা নেড়ে ওর কথা সম্মতি জানিয়ে এগিয়ে চললাম। থানার সামনে এসে ফোন সুইচ অফ করে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই মিডিয়ার গাড়ি এসে উপস্থিত হলো। মিডিয়ার লোকজনের সাথে আমিও থানায় ঢুকলাম। থানার একজন পুলিশ অফিসার আমাকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে আমি বললাম মোবাইল হারিয়ে গেছে, তাই থানায় ডায়েরি করতে এসেছি। উনি আমাকে অপেক্ষা করতে বললেন। আমি দাঁড়িয়ে থেকে দিবাকরের কথা শুনতে লাগলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিবাকর বলে চলেছে ওর সনাতন অ্যারেস্টের কাহিনী। সেদিন সন্ধ্যায় ডাক্তারের চেম্বার থেকে থানায় ফোন গিয়েছিল। ফোন পাওয়া মাত্রই ওখানে সদল বলে পৌঁছে গেলাম। রূপাঞ্জনা তখন আর বেঁচে নেই। জিজ্ঞাসাবাদ করে জানলাম যে সনাতনের বাড়ি পায়েস খাওয়ার অল্পক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় রূপাঞ্জনার। তারপর বমি বমি ভাব ও বুকে ব্যথা অনুভব করে ও। তৎক্ষণাৎ কমলেশকে ফোন করা হয়। ওর পরামর্শ মতো রূপাঞ্জনাকে ডাক্তার সেনের চেম্বারে নিয়ে এসে সনাতন। সেখানে এসেই ক্রমাগত ব্লাড প্রেশার নেমে যায় ওর। এর অল্পক্ষণের মধ্যে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে রূপাঞ্জনা। সব দেখে ডক্টর সেন বললেন মনে হচ্ছে বিষক্রিয়াতেই ওর মৃত্যু হয়েছে। একদম ওপেন অ্যান্ড শাট কেস। তৎক্ষণাৎ সনাতনকে অ্যারেস্ট করলাম। পোস্টমর্টেম করালেন না? হ্যাঁ, রুটিন কাজ সবই করা হলো, তবে কেসের মধ্যে তো কোনো জটিলতা নেই। একদম সুস্থ তাজা একজন ভদ্রমহিলা সনাতনের বাড়ি যায়, সেখানে পায়েস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আর সবশেষে মারা যায়। আর দ্বিতীয় কোনো অপশন তো থাকতেই পারে না এখানে। সে অবশ্য ঠিক। আচ্ছা, রূপাঞ্জনা যে পায়েস খেয়েছিল সেটা পরীক্ষা করে দেখা হয়েছিল? না, সেটা করা হয়নি। তবে সেটা করেও কিছু লাভ হতো না। সনাতনের বাড়ির লোক সেই বিষের বাটি কি রেখে দিয়েছে? ওরা বেরিয়ে যাওয়ার পর অবশ্যই তো ফেলে দিয়েছে। কিন্তু সনাতনের রূপাঞ্জনাকে মেরে ফেলার পেছনে কি কারণ থাকতে পারে বলুন তো? ডেফিনেটলি তো কিছু বলা যাচ্ছে না, তবে কোন রকম প্রতিহিংসা থেকেও এই কাজ করা হয়েছে বলে মনে হয়। অন্য কারো থেকে টাকা নিয়েও এই কাজ করতে পারে সনাতন। একটা দামি কালার টিভি কিনেছে, এতগুলো টাকা ও কোথা থেকে পেলো বলতে পারেন?
সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আমি মিসিং ডায়েরি করে চলে এলাম। এদিকে রূপাঞ্জনার পোস্টমর্টেম যিনি করেছেন তার সাথে অন্বেষণদা দেখা করলেন। দু একটা ক্রস কোশ্চেন করতেই প্রকৃত সত্যটা ওনার মুখ থেকে বেরিয়ে পড়ল। রূপাঞ্জনার স্টমাকে কোনো রকম কোনো বিষের চিহ্ন পাওয়া যায়নি। ওর দাঁতের ফাঁকে যে পায়েসের চাল আটকে ছিল তাতেও কোনো রকম কোনো বিষ ছিল না। কিছুটা বাধ্য হয়েই ওনাকে রিপোর্টে রূপাঞ্জনার মৃত্যু বিষে হয়েছে লিখতে হয়েছিল। অপরিচিত দুজন লোক প্রাণের হুমকি দিয়ে জোর করে ওনাকে দিয়ে নিজেদের ইচ্ছে মতো রিপোর্ট লিখিয়ে নিয়েছে। ওনার জিম্মা থেকে রূপাঞ্জনার দেহ নিয়ে কলকাতার ল্যাবে পুনরায় পোস্টমর্টমের জন্য পাঠালেন অন্বেষণদা। তবে ওখানকার সিনিয়র ডাক্তার ছুটিতে আছেন, তাই জুনিয়র ডাক্তাররা আপাতত কাজটা এগিয়ে রাখবে। শনিবার অর্ধেক স্কুল, তারপরে রূপাঞ্জনার স্মরণ সভা। স্কুলের অনেকেই রূপাঞ্জনার সম্পর্কে বক্তব্য রাখলেন আর ওর এই আকস্মিক মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করলেন। সকলের কথায় একজন দৃঢ় ও স্বাধীন চেতা প্রতিবাদী, অন্যায় মেনে না নেওয়া, সহজে হার না মানা রূপাঞ্জনার পরিচয় পেলাম। স্কুল থেকে বেরিয়ে একটা পানের দোকান থেকে সিগারেট কিনছি, দেখি সংঘমিত্রা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে কাকে যেন ফোন করছে। আমি একটা সিগারেট ধরিয়ে আড়াআড়ি দৃষ্টিতে ওনার গতিবিধির ওপর নজর রাখতে লাগলাম। একটু পরেই লম্বা স্বাস্থ্যবান মোটা গোঁফওয়ালা একজন লোক এসে ওনার সামনে দাঁড়ালো। লোকটির সাথে দু চারটে কথা বলে সংঘমিত্রা ওনার সাথে রওনা দিল। আমি দু চোখ দিয়ে যথাসম্ভব মাপলাম। তারপর আমার বানপুরের আস্তানায় ফিরে খাওয়া সেরে বিশ্রাম করছি এমন সময় অন্বেষণদার ফোন। হ্যালো অন্বেষণদা, বলুন। তোমাদের স্মরণ সভা কেমন হলো? উল্লেখযোগ্য কোনো ইনফরমেশন পাওয়া গেল? তেমন কিছুই নয়, তবে রূপাঞ্জনার স্বভাব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া গেল, যেটা তদন্তে কাজে লাগবে। তা আপনার কাছে যে তিনটে সাহায্য চেয়েছিলাম সেগুলোর খবর কি? সেই খবর দেওয়ার জন্যই তো ফোন করলাম তোমাকে। এখানকার পোস্টমর্টম রিপোর্টেও রূপাঞ্জনার দেহের কোথাও কোনো বিষের চিহ্ন পাওয়া যায়নি। কমলেশের ফোনের ডিটেলও বার করেছি। ওই দিন সন্ধ্যায় ও রূপাঞ্জনা ছাড়া আর কাউকে ফোনও করেনি। আর মইদুলের কবর খোঁড়ার কাজটা? ওটা আজ রাতেই করাবো ঠিক করেছি। আমাকে কি থাকতে হবে? না, তোমার থাকার কোনো দরকার নেই। আর তোমার থাকা ঠিকও হবে না। কোনোভাবে তোমাকে যদি কেউ দেখে ফেলে বা জানতে পারে তুমি ওখানে ছিলে, তবে গোপনে তদন্তই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কাদের দিয়ে কাজটা করাচ্ছেন? কোনো ঝামেলা বাঁধবে না তো? না, রেভিনিউ অফিসার বিবেক গাঙ্গুলি নিজে থাকবেন এই অপারেশনে। মইদুলের লাশের পোস্টমর্টম হোক সেটা উনিও চান। আর বডি কবর দেওয়ার সময় ওখানে ছিল এমন লোকও সঙ্গে যাচ্ছে। কয়েকদিন আগেই এই কাজটা ওনারা করতেন। নানা রকম ঝামেলায় নাকি করতে পারেননি। অন্বেষণদার ফোন সেরে রূপাঞ্জনার স্বামী কমলেশকে ফোন করলাম। আপনার স্ত্রীর কিছু জিনিস স্কুলের একটি ড্রয়ারে তালাবন্ধ আছে। ড্রয়ারটা আপাতত আমার জিম্মায়। আপনার ঠিকানা, ফোন নাম্বার দিলে জিনিসগুলো সময় করে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারি। তাড়াহুড়োর কি আছে, মানুষটাই যখন নেই তখন। সে ঠিক, তবু ওনার স্মৃতি যেখানে সেখানে পড়ে থাকবে কেন? খুব সম্ভবত কালকে আমি কলকাতায় যাব, কয়েকদিন থাকতে হবে। আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? কষ্টের কি আছে, আমি তো ওইদিকে যাবই। বিপদের সময় মানুষ মানুষের পাশে না থাকলে কি হয়? আচ্ছা, এমন একটা বিপদের কোনো রকম আঁচ পেয়েছিলেন আগে থেকে? না, তেমন কিছু নয়। তবে সনাতনের অতিরিক্ত ভালো মানুষই আমার ঠিক সুবিধের মনে হতো না কোনোদিনই। সনাতনের সাথে কি আপনার কখনো সাক্ষাৎ বা পরিচয় হয়েছিল? না, সে হয়নি। রূপাঞ্জনার মুখে ওর কথা শুনেই যা ওকে চিনেছি। আসলে আমার স্ত্রী তো বড্ড ভালো মানুষ ছিল। অতিরিক্ত ভালো মানুষ না হলে গ্রুপ ডি স্টাফের মেয়েদের কেউ নিয়মিত পুজোতে জামা কাপড় দেয়? ওই দিন ওর দেরি দেখেই আমার বেশ দুশ্চিন্তা হয়েছিল। কতবার যে ওকে ফোন করেছিলাম তার ঠিক নেই। সন্ধেবেলায় হঠাৎ রূপাঞ্জনার ফোন থেকে ফোন এলো যে ও খুব অসুস্থ। আমি সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে বললাম। তৎক্ষণাৎ আমি গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম। ওখানে যখন পৌঁছালাম তখন সব শেষ। সনাতন আপনার স্ত্রীকে খুন করেছে, এটা আপনি বিশ্বাস করেন? অবিশ্বাস করারও কিছু নেই। কার মনে কি আছে তা আপনি বুঝবেন কি করে? আর ও বা ওর বাড়ির লোক ছাড়া এই কাজ করার আর কারো তো সুযোগই নেই। ওকে, আপনি আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমার এই নাম্বারে টেক্সট করুন। কাল পরশুর মধ্যে আপনাকে ফোন করে আপনার বাড়ি যাব, তখন আরো কথা হবে।
এরপর পুলিশ কমিশনারকে ফোন করে বললাম, আমি সনাতনের সঙ্গে দেখা করতে চাই, একটা ব্যবস্থা করে দিন। উনি বললেন, নিশ্চয়, আমি অ্যারেঞ্জ করে জানাচ্ছি। রাতে সুজনদার বাড়িতে বেশ ভালো মন্দ খাওয়া হলো। সুজনদার স্ত্রীর জোড়াজুড়ি আর কিছুটা লোভে পড়ে অনেকটা পাঁঠার মাংস খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসেছি, এমন সময় অন্বেষণদার ফোন। উনি যা বললেন তা রীতিমতো চমকে যাবার ঘটনা। বিবেক গাঙ্গুলি সদল বলে মহিদুলের কবরে গিয়ে কবর খুঁড়ে দেখে ওখানে লাশ নেই। কে বা কারা আগেই তুলে নিয়েছে। কবর আইডেন্টিফাই করবার জন্য দফনের সময় থাকা একটি ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। ছেলেটি যেমন কবর দেখে গিয়েছিল আজ তেমনই আছে। কবরের ওপর ফুল দিয়ে মহিদুলের নাম লেখা হয়েছিল। এখন ফুল শুকিয়ে গেলেও একটিও সরেনি। কবর থেকে লাশ বের করে নিলে এমন হওয়া অসম্ভব। আর মৃতদেহ সহই যে কফিনটি কবরে চাপা পড়েছে সেটাও ওই ছেলেটি নিজে চোখে দেখেছে। কবর খুঁড়ে কফিন বার করে ওটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখল বিবেক। কফিনের একটা দিকে একটু চাপ দিতেই সেই দিকটা ফাঁক হয়ে গেল। সেই সাইডটা একটু ঠেললেই দরজার মতো খুলে যায়। কফিনের যেই দিকটায় দরজা রয়েছে কবরের সেই দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করল বিবেক। ওই দিকে রয়েছে একটা সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়ে বডিটা বের করে আনা হয়েছে। সেই জন্যেই কবরের ওপরটার সামান্যতম পরিবর্তন হয়নি। কফিনটি আবার কবরে রেখে মাটি ফেলে চলে এসেছে বিবেক ও তার দল। ঘটনাটা বলে অন্বেষণদা বললেন, একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না, যে ক্রিমিনালরা কি সত্যি এতটা বোকা, নাকি আমরা আমাদের বোকামির জন্য ওদের চালাকিটা ধরতে পারছি না। হেয়ালি ছেলে, একটু পরিষ্কার করে বলবেন? বলছি, একটা ডেড বডি বের করার জন্য এত বুদ্ধি খাটানোর, মানে এত কৌশল অবলম্বন করার কি আদৌ কোনো দরকার ছিল? কবর খুঁড়েই তো বার করা যায়। একদম ঠিক কথা। অবশ্যই এর মধ্যে কোনো গন্ডগোল রয়েছে। ভাবো ভাবো ভাবো, ডেড বডি অত কৌশল করে সুড়ঙ্গ পথ দিয়ে ওরা বার করে আনবে কেন? আচ্ছা, যদি বডি নিজেই কবর থেকে বেরিয়ে আসতে চায় তবে? একদম ঠিক, এটাই আমি ভাবছিলাম। জীবিত মইদুলি কবরে গেছে, আর কবরে ওকে চালান করার পর যখন মাটি দেওয়া হচ্ছে তখন ও সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসেছে। কিন্তু হঠাৎ মহিদুল মৃতদেহ সাজতে যাবে কেন? গা ঢাকা দেওয়ার জন্য। ও যেখানেই যাক না কেন পুলিশ ওকে খুঁজে বার করতে পারে, কিন্তু যদি ও বেঁচেই না থাকে তবে ওকে কেউ আর খুঁজবেই না। যে ডাক্তার মইদুলের ডেথ সার্টিফিকেট লিখেছে তাকে ধরে এনে ইন্টারোগেশন চালাতে হবে, বুঝতে পেরেছ? মইদুলের বাড়ির লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করার দরকার আছে। অ্যাবসলিউটলি। মহিদুলের বাড়ি থেকেই তো সেই ডাক্তারের খোঁজ পাওয়া যাবে। রফিদকেও একটু ভালো করে জিজ্ঞাসাবাদ করবার প্রয়োজন। আর ওর সাহায্য নিয়ে ও যাকে জিনিস পৌঁছে দিত মহিদুলের সেই বন্ধুকেও ধরতে হবে আমাদের। এত কিছু একেবারে করতে যেও না, বিরোধী পক্ষ টের পেয়ে গেলে বিপদের সম্ভাবনা আছে। আর তোমাকে তো এসব একদম ইনভলভ করা যাবে না। তুমি পুলিশের লোক, এটা জানাজানি হয়ে গেলে সমস্যা আছে। আমি দেখছি বিবেকের সোর্স খাটিয়ে কাজটা কতটা এগোনো যায়। তা তুমি কলকাতায় আসছো কবে? কালই যাওয়ার ইচ্ছে আছে। কয়েকদিনের ছুটি নিয়েছি। সোমবার আপনার অফিসে যাব। বেশ, সাক্ষাতে কথা হবে। এখন তবে রাখছি। রবিবার সকালে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। শরীরটা তেমন সুবিধের ঠেকছিল না। পেটেও কেমন যেন মোচড় দিচ্ছিল। কাল রাতের পাঁঠা যেন সশরীরে বিপ্লব করছে। আমার অবস্থা দেখে সুজনদা বললেন, এই শরীরে তোমার কলকাতায় যাওয়া ঠিক হবে না, তুমি বরং একজন ডাক্তারকে দেখিয়ে নাও। শরীরের যা অবস্থা তাতে ডাক্তার না দেখালেই নয়। ঠিক করলাম রূপাঞ্জনাকে যিনি দেখিয়েছিলেন অর্থাৎ ডক্টর সেনকেই দেখাবো। ডাক্তারও দেখানো হবে, কিছু তথ্য সংগ্রহ করা যাবে। সুজনদাকে জিজ্ঞাসা করলাম ডক্টর সেন রবিবার এখানে বসেন কিনা। উনি বললেন, রবি, সোম, মঙ্গল উনি এখানে থাকেন, বুধবার কলকাতায় চলে যান, শনিবার আবার ফিরে আসেন এখানে। ওনার থেকে ঠিকানা নিয়ে একটা রিক্সা ধরে ওই ডাক্তারখানায় গেলাম। বেশ পসার রয়েছে ডাক্তারের। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর ওনার সাক্ষাৎ মিলল। চিকিৎসা সংক্রান্ত কথাবার্তার পর কয়েকটা সাধারণ কথা। আমি আমার বর্তমান পরিচয় দিলাম।
রূপাঞ্জনার জায়গায় আমি অস্থায়ী শিক্ষক। স্বাভাবিকভাবেই রূপাঞ্জনার প্রসঙ্গ এলো। উনি বললেন, রূপাঞ্জনার মৃত্যুটা বিষক্রিয়ায় নাও হতে পারে, অত্যাধিক মানসিক চাপ থেকেও ওরকম সিরিয়াস কন্ডিশন হতে পারে। এই জন্যই উনি পোস্টমর্টেমের সাজেশন দিয়েছিলেন। ডাক্তারখানা থেকে বেরিয়ে সামনের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে আবার রিক্সা ধরলাম। কিছু দূর গিয়ে দেখি সুনির্মল যাচ্ছে সাইকেল করে। যেদিকে যাচ্ছে সেদিকে ওর বাড়ি নয়, বাজার হাটও নেই। সুনির্মল কোথায় যাচ্ছে খুব জানতে ইচ্ছে করলো। রিক্সাওয়ালাকে ওর পিছু নিতে বললাম। একটা বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ালো। একটা ভদ্রলোক বেরিয়ে এলো। লোকটি আমার চেনা, পার্টির দিন দেখেছি দিবাকরের সাথে। ওর জুনিয়র, একই থানায় রয়েছে দুজন। সুনির্মলরা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমি রিক্সা ঘুরিয়ে সুজনদার আস্তানায় চলে এলাম। একটু খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে অল্পক্ষণ বিশ্রাম নিলাম। তারপর রেডি হয়ে ব্যাগ গুছিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। ব্যাগে আমার জামা কাপড়, কেস ফাইল, রূপাঞ্জনার কিছু জিনিস আর একটা ডিজিটাল ক্যামেরা। বাড়ি পৌঁছেই কমলেশবাবুকে একটা ফোন করে বিকেলে ওনাদের বাড়ি যাব সেটা জানিয়ে দিলাম। তবে শাওলিদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করবার দায়িত্ব অন্বেষণদার। রূপাঞ্জনাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে আকাশের রং নীল থেকে লাল হয়ে গেল। মেইন রোড থেকে একটা গলির রাস্তা ঢুকে গেছে। সে গলির দুধারে বেশ কিছু বাড়ি। বাঁদিকে দুটো বাড়ির পর সাদা দোতলা বাড়িটা রূপাঞ্জনাদের। বাড়ির সামনে একটা গ্রিলে ঘেরা বারান্দা, প্রবেশদ্বারে একটি তালাবন্ধ কোলাপসেবল গেট। বেল বাজালে রূপাঞ্জনা ও কমলেশের ৮-৯ বছরের মেয়ে ছুটে এসে একবার উঁকি দিয়েই আবার ভেতরে ঢুকে গেল। অল্পক্ষণ পরেই একজন বয়স্ক লোক এসে তালা খুলতে খুলতে জিজ্ঞাসা করলেন, তুমি রূপাঞ্জনাদের স্কুলেই পড়াও তো? হ্যাঁ, ওনার কিছু জিনিস স্কুলে ছিল, সেগুলোই দিতে এলাম। হঠাৎ কি যে হয়ে গেল। এ ঘটনা তো হওয়ারই ছিল, আগে আর পরে। পিঁপড়ের ডানা কেন গজায় জানো তো? আপনারা জানতেন যে রূপাঞ্জনার এইভাবে মৃত্যু হবে? একা একটা মেয়ে ভোরবেলা বের হয়, রাত করে বাড়ি ফেরে, তাও আবার হাতে কানে আঙুলে সোনা পরে। দিনকাল যা পড়েছে তাতে অনেক আগেই এটা ঘটার ছিল। ও কটা টাকার জন্য অত দূরে গিয়ে চাকরি করার কি আছে? জানি না বাপু, আজকাল ছেলে মেয়েরা তো বড়দের কথা শোনে না, নিজেরা যা ভালো মনে করে সেটাই করে। তা বলে সরকারি চাকরি তো ছেড়ে দেওয়া যায় না। আর পড়াশোনা শিখে বাড়িতে বসে শুধু রান্না বান্না করবে, সেটাও কি মেনে নেওয়া যায়? বাড়িতে বসে থাকতে কে বলেছে? ওই তেপান্তরে না গিয়ে কমলের ব্যবসাটা তো দেখতে পারতো। দুজনে মিলে ব্যবসাটা করলে ঘরের টাকা ঘরেই থাকতো, আর কমলকে শুধু বাইরের লোকেদের ঝামেলা পোহাতে হতো না। থাক, কথা বাড়ি আর লাভ নেই। তুমি ওই সিঁড়ি দিয়ে ওপর উঠে যাও, কমলেশ ওপরেই আছে। বারান্দা থেকে ওনাদের ড্রয়িং রুমে ঢুকলাম। ওখানে টিভিতে বাংলা সিরিয়াল চলছে। কমলেশের মা সোফায় বসে সেটা অপলক দৃষ্টিতে গিলছেন। আমাকে দেখে ইশারায় ওপরে ওঠার সিঁড়ি দেখিয়ে দিয়ে আবার টিভিতে চোখ রাখলেন। আমি কিচেন ডাইনিং রুম ক্রস করে ওপরে উঠে গেলাম। রান্নাঘরে মাঝবয়সী একজন ভদ্রমহিলা রান্না করছেন, সেটা এক ঝলক চোখে পড়ল। সিঁড়ি দিয়ে উঠে সোজা ড্রয়িং রুম। সোফা, সেন্টার টেবিল, শোকেস, চেয়ার ও দেয়ালে আঁটা টিভি রয়েছে সেই ঘরে। শোকেসের মধ্যে কর্তাগিন্নির সদ্য বিবাহিত ছবি। কমলেশবাবু যে রূপাঞ্জনার থেকে কিঞ্চিত খাটো, তা এই ছবিতে স্পষ্টভাবেই বলছে। এই ছবির পাশেই রয়েছে কন্যার ছবি। কমলেশবাবু ওখানেই ছিলেন। ইশারায় সোফা দেখিয়ে আমাকে ওখানে বসতে বললেন। আমি সোফায় বসে ব্যাগ থেকে জিনিসগুলো বার করতে থাকলাম। জিনিস মানে একটা বিস্কুটের কৌটো, একটা ভেসলিনের ডিব্বা, স্টেপলার, পেন, পেন্সিল, স্কেল, কয়েকটা চুলের ক্লিপ, একটা ওষুধের কোম্পানির নামাঙ্কিত রাইটিং প্যাড প্রভৃতি। জিনিসগুলো বের করে আমি সেন্টার টেবিলে রাখতে রাখতে বললাম, নিচে আপনার বাবার সাথে কথা হলো। আপনার স্ত্রী যে চাকরিটা করতো সেটা আপনার বাবা পছন্দ করতেন না। সে তো এবাড়ির কেউই পছন্দ করতো না, তাতে ওর কিছু আসতো যেত না। ও কারো কথা শোনার মেয়ে নয়, নিজে যা ভালো বুঝতো করতো। ছোটবেলা থেকে ওইভাবেই মানুষ হয়েছে তো। বাবা মায়ের একমাত্র মেয়ে বুঝি? হ্যাঁ,
বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওদের বাড়িতে মেয়ের কথাই শেষ কথা। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকাকালীন তো আমার সাথে একটু কথা কাটাকাটি হলেই রাগ করে বাপের বাড়ি চলে যেত। রূপাঞ্জনার মা বাবা কেউ বেঁচে নেই? না, বাবা তো আমাদের বিয়ের 2 বছরের মাথাতে মারা গিয়েছিলেন। বছরখানেক হলো ওর মাও বেঁচে নেই। কিভাবে মারা যান ওনারা? দুজনেরই স্ট্রোক। কেউই বেশি সময় দেননি। হাই ব্লাড প্রেশারের রোগী ছিলেন দুজনেই। আপনার ব্যবসাটা কিসের? ইট বালি সিমেন্টের। 2টো দোকান আছে আমার, একটা বাড়ির কাছে, আর কিছুদিন হলো সাউথ ক্যালকাটায় আমার শ্বশুরবাড়ির নিচতলায় একটা দোকান খুলেছি। আরে বাবা, দুটো তো 2 প্রান্তে, সামলান কি করে? কর্মচারীরা আছে, তবে আমাকে 2 জায়গাতেই বসতে হয়। আমাদের কথা বলার মাঝে কমলেশের মা এসে আমাদের দুজনের জন্য চা দিয়ে গেলেন। চা দিয়ে উনি নিচে নেমে গেলেন। আমিও আর কথা না বাড়িয়ে চা শেষ করে কমলেশ বাবুর থেকে বিদায় নিয়ে নিচে নেমে এলাম। কমলেশ বাবুর বাবা মার সাথে দেখা করে বারান্দায় এসে জুতো পরছি, কাজের মহিলাটি হনন করে আমার পাশ দিয়ে দেখি বেরিয়ে গেল। আমি একটা রিক্সা ধরে স্টেশনে পৌঁছলাম। ওখান থেকে ট্রেন ধরে বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় কেসটা নিয়ে ভাবলাম। কোনোভাবে কোনো কুল খুঁজে পাচ্ছি না কেসটার। স্পষ্ট বোঝা যাচ্ছে যে সনাতন খুন করেনি, খুন করতে পারে না। তাও ওকে নির্দোষ প্রমাণ করা যাচ্ছে না। কাউকে নির্দোষ প্রমাণ করতে হলে দোষীকে খুঁজে বার করা জরুরি। অন্বেষণদাকে ফোন করে আজকের সমস্ত আপডেট দিলাম। উনি বললেন বেশ জটিল কেস, ফোনে হবে না, কাল আমাদের এখানে চলে এসো। আমি ছাড়াও এখানে অনেক পাকা মাথার লোক আছে, প্রয়োজনে তাদের সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসা যাবে। এতক্ষণ এক নাগাড়ে কথা বলে থামল গগন। তারপর বলল, আমি একটা জৈবিক বিরতি নিচ্ছি, 5 মিনিটের ব্রেক। আরে তোমরা তো চা সব শরবত বানিয়ে ফেলেছো হে, সিঙ্গারাও দেখছি পড়ে রয়েছে। অনুষ্কার চোখ ছলছল, মুখে কোনো কথা নেই। একেবারে গল্পের ভেতরে ঢুকে গিয়েছিল। শুধু ও কেন, মন্ত্রমুগ্ধের মতো শুনছিল সবাই। সত্যি গগন বেশ গুছিয়ে গল্প বলে। এই, তোরা কেউ প্রকৃত আসামিকে সেটা বুঝতে পারছিস? শক্ত হলেও চাইলেই আমি শেষটা বলে দিতে পারি। তবে যদি বলে দিই তাহলে তো তোমাদের গল্প শোনার ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে, তাই কিচ্ছু বলবো না। ও, তুই বুঝি এইটুকু শুনে সবটা বুঝে গিয়েছিস? ঢপবাজ কোথাকার। ঠিক কিভাবে রূপাঞ্জনা মারা গেছে সেটা না জানলে তো রহস্যের সমাধান সম্ভব নয়। ঠিক 10 মিনিট পর ঘরে ঢুকল গগন। এর মধ্যে সকলেই এই জৈবিক বিরতির সদ্ব্যবহার করেছে। প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে, বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়েছে। ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে স্টিলের জলের বোতলটা নিয়ে মুখের সাথে বোতলের দূরত্ব বজায় রেখে গলায় জল ঢালল গগন। এখনো পর্যন্ত যেটুকু বলেছি তাতে প্রকৃত আসামি বুঝতে পারার কথাই নয়। একটা জিনিস মাথায় রাখবে, ঘটনাটা যে সময়ের, সে সময়ে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব ছিল না। কাকাই, আর কথা নয়, এবার আবার গল্পটা শুরু করো তো। না না, তোমাদের আর টেনশনে রাখবো না। চলো গল্পের পরবর্তী পর্যায়ে শুরু করা যাক। পরদিন সকালে তৈরি হয়ে অন্বেষণদার অফিসের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু মাঝপথে গন্তব্যস্থল পরিবর্তন করতে হলো। পুলিশ কমিশনার ফোন করেছেন, সনাতনের সঙ্গে আজ দেখা করবার ব্যবস্থা করেছেন উনি। সত্য সাধন বিশ্বাস নামের একজন উকিল ঠিক করা হয়েছে সনাতনের পক্ষে। কমিশনারের ফোন পেয়ে অন্বেষণদাকে ফোন করলাম। আমার গন্তব্যস্থান পরিবর্তনের কথা ওকে বললাম। উনি উকিলের সঙ্গে দেখা করতে বললেন, আর বললেন ওনার কথায় বিবেক মইদুলের বাড়ি হানা দিয়েছিল, কিন্তু বাড়ি তালা বন্ধ, ওখানে কেউ নেই। ফোন রেখে কমিশনারের কথা মতো সেই উকিলের সঙ্গে দেখা করলাম। সত্য সাধন আমাকে জেল কাস্টাডিতে নিয়ে গেল। সনাতনের সঙ্গে দেখা হলো। বেঁটে খাটো রোগা পাতলা একজন লোক, বয়স বছর 40 থেকে 45-এর মধ্যে। মুখের মধ্যে সরলতার একটা ছাপ রয়েছে। আমাকে দেখা মাত্রই সনাতন বলল, আপনারা আমারে বাঁচান, বিষয় করুন রূপা দিদিমণি রে, আমি খুন করি নাই।
খামকা ওনারে আমি খুন করতে যাব কেন? ওনার মরণে আমার পরাণটা চৌচির হইয়া গেছে। সেটা আমি জানি, তবে কোর্ট তো তোমার আমার মুখের কথা শুনবে না। কোর্ট চায় প্রমাণ। সঠিক প্রমাণ না দিতে পারলে তোমাকে আমরা ছাড়াতে পারবো না, আর তার জন্য সম্পূর্ণ ঘটনাটা আমাদের জানা দরকার। বলছি, সবটাই বলছি, আপনাদের কাছে কিচ্ছু গোপন করবো না গো বাবু। সনাতন বলতে শুরু করলো ওর কথা। স্কুলে সনাতনের কাজটা ঠিক এক কথায় প্রকাশ করা যায় না। স্কুলের তালা খোলা ও বন্ধ করা, প্রতি পিরিয়ডে ঘন্টা বাজানো, ক্লাসরুম পরিষ্কার রাখা, এরকম হাজারো স্কুলের কাজ ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের নানা রকম ভাই ফরমাস ও আবদার মেটাতো সনাতন। তাই অধিকাংশ শিক্ষক শিক্ষিকার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল তার। তবে রূপাঞ্জনার সঙ্গে ওর সম্পর্ক ছিল সবার থেকে আলাদা। সনাতন যেমন রূপাঞ্জনার প্রয়োজনটা বুঝে নিজে থেকেই তা মেটানোর চেষ্টা করত, রূপাঞ্জনাও সনাতনের কিছু চাওয়ার আগেই ওর অভাব, ওর যা দরকার যথাসাধ্য মিটিয়ে দিত। রূপাঞ্জনার মেয়ের জামাকাপড় ছোট হলে সেটা সনাতনের মেয়ের জন্য নিয়ে আসতো। এছাড়া প্রতি বছর পুজোতে সনাতনের মেয়েদের নতুন নতুন জামাকাপড় দিত রূপাঞ্জনা। এমনভাবেই চলছিল। সেদিন ছিল সনাতনের ছোট মেয়ের জন্মদিন। স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা চাঁদা তুলে সে মেয়েটির জন্য জামা ও খেলনা কিনল, কিন্তু দিতে যাবে কে? সনাতন সেদিন ছুটি নিয়েছে, না হলে ওর হাত দিয়ে তো দিয়ে দেওয়া যেত। আর নিমন্ত্রণ যখন করেনি তখন দলবল মিলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। আর সবাই মিলে গেলে সনাতনের ওপর শুধু শুধু একটা চাপ সৃষ্টি করা হবে। তাই সেই উপহার দেওয়ার ভার পড়ল রূপাঞ্জনার ওপর। ঠিক হলো, রূপাঞ্জনা উপহার পৌঁছেই ওখান থেকে চলে আসবে। পরিকল্পনা অনুযায়ী চলার যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু পরিস্থিতির চাপে রূপাঞ্জনা ওখান থেকে পত্রপাঠ বিদায় নিতে পারেনি। সনাতনের মেয়েরা রূপাঞ্জনাকে এমনভাবে ধরে রেখেছিল যে তাদের ছাড়িয়ে বেরিয়ে আসা রূপাঞ্জনার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া রূপাঞ্জনা যখন স্কুল থেকে বেরিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে আসছিল, তখন উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে আসা একটি লোকের সঙ্গে ধাক্কা লাগে রূপাঞ্জনার। সে সময় ওই লোকটার হাতে থাকা কিছুতে রূপাঞ্জনার গায়ে খোঁচা লাগে, তাতেও বেশ ব্যথা পায়। এ কথা শুনে সনাতন রূপাঞ্জনার ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেয়। এসব করতে করতে আর দু চার কথা বলতে বলতে একটু সময় কেটে যায়। তবে বেশি দেরি করলে রূপাঞ্জনার বাড়ি ফিরতে অসুবিধে হবে, তাই সনাতন বা ওর বাবা মা কেউই ওকে বেশি দেরি করাতে চায়নি। জন্মদিন উপলক্ষে করা পায়েস খাইয়েই রূপাঞ্জনাকে বিদায় দিতে চেয়েছিল ওরা। সে সময় বেশ কয়েকটা ফোন আসায় রূপাঞ্জনার পায়েস খেতেই বেশ সময় লাগছিল। কমলেশ ফোন করে ওর ফেরার খবর নিচ্ছিল। ও তখন সনাতনের বাড়িতে আছে শুনে তক্ষুনি ওকে ওখান থেকে বেরোতে বলে কমলেশ, আর বলে রাত করে ট্রেনে বাসে ফিরবে। রূপাঞ্জনা যেন তার পরনের গয়না সনাতনের বাড়িতেই রেখে আসে। কিন্তু গয়না খোলার অবকাশ পায় না রূপাঞ্জনা। পায়েস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শরীর খারাপ হতে থাকে ওর। বেগতিক দেখে রূপাঞ্জনার ফোন থেকে কমলেশকে ফোন করে সনাতন। তারপর ওর পরামর্শ মতোই রূপাঞ্জনাকে ডক্টর সেনের চেম্বারে নিয়ে যায় সনাতন, কিন্তু শেষ রক্ষা হয় না। ওখানেই মারা যায় রূপাঞ্জনা। আর এই মৃত্যুর জন্য সনাতনকে অ্যারেস্ট করে পুলিশ। সনাতনের কথা শেষ হলে আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়িতে একটা কালার টিভি দেখলাম, নতুন কিনেছো? আমি কালার টিভি কিনবো? বাবু, সে ক্ষমতা কি আমার আছে? ওটা আমারে হেডমাস্টার বাবু দিয়েছেন। ঠিক আছে, এখন আমরা আসছি, তুমি দুশ্চিন্তা করো না, আমরা দেখছি কি করা যায়। কোর্টে হিয়ারিং এর ডেট চলে এলো। আমরা তদন্ত করে যে সমস্ত প্রমাণ জোগাড় করতে পেরেছি তার থেকে প্রয়োজনীয়টুকু সত্য সাধনের হাতে তুলে দিলাম। তবে কোর্ট চত্বরে আমি বা আমাদের এই ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত কেউ গেলাম না। মামলা শুরু হলে দুই উকিলের যুক্তির লড়াই শুরু হলো। সরকারি পক্ষের উকিল বলল সনাতনের বাড়িতেই রূপাঞ্জনা পায়েস খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে মারা যায়। তাই এ ব্যাপারে আর কোনো সন্দেহই থাকে না যে সনাতন ওকে বিষ খাইয়ে মেরেছে। তা না হলে সুস্থ সবল মহিলা পায়েস খাবার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়বে কেন? সত্য সাধন বলল,
পোস্টমর্টমে কোনো বিষের চিহ্ন পাওয়াই যায়নি। রূপাঞ্জনার মুখে যে পায়েসের চাল পাওয়া যায় তাতেও কোনো বিষ ছিল না। সত্য সাধনের এই কথার সত্যতা প্রমাণ করল সেই ডাক্তার যিনি পোস্টমর্টম করেছিলেন। সত্য সাধন আরও বলল, সনাতন ওর পরিবারের একমাত্র উপার্জন করার লোক আর কর্মক্ষমতা সম্পন্ন পুরুষ, বাকিরা শিশু, মহিলা, বৃদ্ধ। তাই সনাতনকে জামিনে মুক্তি দিলে পুরো পরিবারটি প্রাণে বাঁচে। সমস্ত সাক্ষ্য প্রমাণ শুনে ও দেখে আর রূপাঞ্জনার খুনের পেছনে সনাতনের তেমন কোনো জোরালো মোটিভ না থাকায় সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত না হলেও সনাতনের বেল হয়ে গেল। অনেকদিন পর বাড়ি ফিরল সনাতন। দীর্ঘদিন পর সে নিজের মেয়েদের মুখ দেখল। আমাদের কাজ শুধু নির্দোষকে মুক্তি দেওয়াই নয়, দোষীকে শাস্তি দেওয়াও। তাই একইভাবে আমাদের গোপনে তদন্ত চলতেই থাকলো। অন্য সন্ধ্যায় রূপাঞ্জনার বান্ধবী শাওলি ও তার স্বামী অরিজিতের সঙ্গে ফোনে যোগাযোগ করে সন্ধ্যায় ওদের বাড়িতে যান। অরিজিৎ পাল দরজা খুললেন। টল, ডার্ক, হ্যান্ডসাম বলতে প্রকৃতপক্ষে যা বোঝায় অরিজিতের চেহারা ঠিক তেমনই। আসুন, ভেতরে আসুন। চা চলবে তো? না না, আমার জন্য ব্যস্ত হওয়ার কিছু নেই। আমি এই মাত্র অফিস থেকে ফিরেছি। চা হচ্ছে, আপনি খেলে আমার একটা সঙ্গী পায় আর কি। আমার স্ত্রী দিনে 2 কাপের বেশি চলে না। বেশ, তবে হোক। আপনি জাস্ট 2 মিনিট বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আপনি ততক্ষণ শাওলির সাথে কথা বলতে পারেন। ইনফ্যাক্ট রূপাঞ্জনাকে আমার থেকে ও বেশি ভালো করে চেনে। বলুন, আপনি কি জানতে চান? যেদিন রূপাঞ্জনা মারা যায় সেদিন কি ওর সাথে আপনার কথা হয়েছিল? হ্যাঁ, ও ফোন করেছিল শাড়ির জন্য। শাড়ির জন্য? হ্যাঁ, আমাদের পাড়ার এক ভদ্রমহিলা শাড়ির ব্যবসা করে, ওর থেকে রূপাও শাড়ি নেয়। একটা জামদানি আমার কাছে দিয়ে যাওয়ার কথা ছিল ভদ্রমহিলার, সেটা দিয়ে গেছে কিনা তা জানতেই ফোন করেছিল ও। এরপর অন্য সন্ধ্যা শাওলির কাছে ওদের বন্ধুত্বের কথা শুনলেন। শাওলির সাথে কথা বলে উনি যা জানতে পারেন তা হলো শাওলি ও রূপাঞ্জনা স্কুল জীবনের বন্ধু। শাওলিদের স্কুলে ক্লাস 8-এ ভর্তি হয় রূপাঞ্জনা। রূপাঞ্জনা ভর্তি হওয়ার আগে ক্লাসে শাওলি প্রথম হতো, কিন্তু রূপাঞ্জনা ভর্তি হওয়ার পর প্রথম স্থানটা বরাবরের জন্য দখল করে রূপাঞ্জনা। শুধু পড়াশোনায় নয়, কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতায় রূপাঞ্জনা ছিল শাওলির একমাত্র প্রতিযোগী। কলেজে গিয়ে কমলেশকে ভালো লাগে শাওলির, কিন্তু কমলেশের পছন্দ রূপাঞ্জনাকে। এখানেও রূপাঞ্জনার কাছে হার মানে শাওলি। স্কুল শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেছিল দুজনেই, কিন্তু সেক্ষেত্রেও শুধু রূপাঞ্জনার স্বপ্নই পূরণ হয়েছিল। কমলেশের সাথেই বিয়ে হয় রূপাঞ্জনার। স্বামী, সন্তান, চাকরি সবকিছুতেই পরিপূর্ণ সে। অথচ বহু খোঁজাখুঁজি, সাধ্য সাধনার পর অরিজিতের সাথে শাওলির বিয়ে হলেও মনের অন্যতম স্বাদটাই পূর্ণ হলো না। সন্তান সুখ থেকে চিরকালের মতো বঞ্চিত থাকলো শাওলি। তাই কিছুটা বাধ্য হয়ে রূপাঞ্জনার ভাগ্যকে চিরকাল হিংসে করে এসেছে শাওলি। কিন্তু বন্ধুকে যতই হিংসে করুক না কেন, সেদিন রাতে খবরটা শোনার পর ঠিকমতো খেতে ঘুমোতে পারেনি ও। অরিজিৎ পোশাক বদলে ফ্রেশ হয়ে এলে অন্বেষণদা এবার প্রশ্নের তীর অরিজিতের দিকে ঘোরালেন। কমলেশ আর রূপাঞ্জনা সম্পর্কে আপনি যেটুকু জানেন একটু যদি খুলে বলেন অরিজিৎ বাবু আর শাওলি, আপনারা দুজনেই। দেখুন, কমলেশের সাথে তো আমার ঘন ঘন দেখা বা কথা হওয়ার সুযোগ হয়ে ওঠে না। তবে আমার স্ত্রী খুব কাছের বন্ধুর স্বামী হওয়ার সুবাদে অকেশনে বেশ কয়েকবার দেখেছি। শুধু এইটুকু সাক্ষাতে যা চিনেছি তাতে মনে হয়েছে লোকটা নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি করতে পারে। আর রূপাঞ্জনা বেশ স্বাধীন চেতা মানুষ, নিজে যেটা মনে করে সেটাই করে, লোকের কথায় বেশি কান দেয় না ও। ওদের দুজনের সম্পর্ক খারাপ ছিল না, তবে রূপাঞ্জনার মার মৃত্যুর পরেই বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিয়ে ফ্ল্যাট করা, আর নিচতলায় কমলেশের দোকান ঘর করাটা রূপাঞ্জনা ঠিক মন থেকে মেনে নিতে পারেনি। সে নিয়ে সুযোগ পেলেই মাঝে মধ্যে কমলেশকে কথা শোনাতো রূপাঞ্জনা। কথা সেরে বাড়ি ফিরলেন অন্বেষণদা। একটু রাত করেই আমাকে ফোন করলেন উনি। ওনার সব কথা শুনে বুঝলাম মৃত্যুর আগে রূপাঞ্জনার তেমন কোনো মানসিক চাপ ছিল না। মানসিক চাপ থাকলে কেউ বন্ধুর সাথে শাড়ির আলোচনা করতে পারে না।
অথচ বিষক্রিয়াতেও রূপাঞ্জনার মৃত্যু হয়নি। তাহলে ও কিভাবে মারা গেল? অন্বেষণদা বললেন, পোস্টমর্টম ল্যাবের সিনিয়র ডক্টর আর জয়েন করেছেন। কাল আমি ওনার কাছে যাব, দেখি উনি কোনো নতুন সূত্র দিতে পারেন কিনা। বেশ কয়েকদিন ছুটিতে থাকার পর আবার বার্নপুরে স্কুলে জয়েন করলাম। সনাতন ফিরে আসায় স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারাই খুশি ও উচ্ছ্বসিত, তবে সংঘমিত্রার উচ্ছ্বাস একটু কম। এই ভদ্রমহিলাকে একটু নজরে নজরে রাখলাম। অফ পিরিয়ডে ওনার সাথে গল্প জমানোর চেষ্টা করলাম। কয়েকটি সাধারণ কথার পর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি সেদিন বলছিলেন যে রূপাঞ্জনা ও মহিদুলের মৃত্যুর পেছনে যথেষ্ট কারণ আছে, কারণগুলো যদি একটু বলেন। আপনি জানতে চাইলে আমি বলতে পারি, তবে এখানে নয়। এইসব কথা স্কুলে আলোচনা না হওয়াই ভালো। জানেনই তো, দেওয়ালেরও কান আছে। বেশ, তবে কোথায় বলবেন? আমার সাথে ছুটির পর একটা জায়গায় যাবেন? কোথায়? সে গেলেই বুঝতে পারবেন। আমি একটু আগে বেরোবো, আর আমার ফোন পেলে আপনি স্কুলের গেটে চলে আসবেন। সময় মতো সংঘমিত্রা বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ও আমাকে ফোন করলে আমি স্কুলের গেটে এসে দাঁড়ালাম। অল্পক্ষণ পরই একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। গাড়িতে ড্রাইভার ছাড়া দুজন রয়েছে। দুজনকেই আমি আগে দেখেছি। লম্বা সুঠাম চেহারার লোকটাকে চিনতে কোনো অসুবিধাই হলো না। কিছুদিন আগে সংঘমিত্রার সাথে স্কুলের গেটে একে দেখেছি, আর তার পাশে সংঘমিত্রা। আমাকে দেখা মাত্রই ও বলল, কি হলো, উঠে আসুন। গাড়িতে ওঠার সময় স্কুলের গেটের দিকে হঠাৎই চোখ পড়ল। দেখলাম সুনির্মল আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি ওকে অগ্রাহ্য করে ড্রাইভারের পাশে গিয়ে বসলাম। গাড়ি ছুটতে লাগলো, তবে গাড়িতে বিশেষ কিছু কথা হলো না। আমি কিছু কথা বলবার চেষ্টা করে বুঝলাম যে ওরা ড্রাইভারের সামনে বিশেষ কিছু বলতে চাইছে না, তাই আমি চুপ করে বসে রইলাম। ওদিকে কলকাতায় তখন অন্বেষণদা পোস্টমর্টেম ল্যাবে সিনিয়র ডাক্তারের সাথে কথা বলছেন। ওনার সাথে কথা বলে অনেক অজানা তথ্য উঠে এলো। ল্যাব থেকে বেরিয়ে আমাকে ফোন করলেন অন্বেষণদা। আমি তখন সংঘমিত্রাদের ডেরায়। ওদের কথায় ফোন সুইচড অফ করে রেখেছি। বাতানুকূল একটি ঘরে আমাকে বসানো হয়েছে। ওই লম্বা স্বাস্থ্যবান লোকটি আমার পাশে এসে ওনার আই কার্ডটি আমার হাতে তুলে দিলেন। এই আই কার্ডে ওনার নাম ছবি দেখে ওনার প্রকৃত পরিচয় পেতে আমার কোনো অসুবিধাই হলো না। উনি হলেন রেভিনিউ অফিসার বিবেক গাঙ্গুলি, যার সাহায্যেই আমরা মহিদুলের কবর রহস্য উদ্ধার করেছিলাম। ওনার কার্ড হাতে নিয়ে আমি বললাম, আপনাদের কথা অনেক শুনেছি, মৌখিক পরিচয় ছিল না, আজ সেটাও হয়ে গেল। আপনি তো আমাদের তদন্তে যথেষ্ট সাহায্য করেছেন, তা মহিদুলের কোনো খবর পাওয়া গেল? আপাতত নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে সোনার পাচার চলেছে। বহুদিন ধরেই আমরা এই দলকে ধরার চেষ্টা করছি, কিন্তু সময় মতো খবর না আসার জন্য আর রক্ষকের থেকে ভক্ষক বেশি থাকায় এই দলকে এখনো পর্যন্ত ধরতে পারিনি। মহিদুলকে আমরা অনেকদিন আগে শনাক্ত করে ফেলেছিলাম, কিন্তু যেদিন ওর মৃত্যুর খবর পেলাম, কবরস্থানে যখন আমরা গিয়ে পৌঁছালাম, তখন তার দেহ মাটির তলায়। যখন জানতে পারলাম যে ও জীবিত আছে, তখন থেকে আবার তল্লাশি শুরু করলাম। ওর এখানকার বাড়ি তালা বন্ধ, গুটিসুটি মেরে বেটা পালিয়েছে। তবে আশা করি বেশি দিন আমাদের এর নজর ছেড়ে ও পালাতে পারবে না। দলের একজনকে ধরতে পারলেও কিছুটা ইনফরমেশন পাওয়া যেত, তখন হয়তো অনেক কি ধরা যেত। আচ্ছা, মহিদুলের ডেথ সার্টিফিকেট কোন ডাক্তার লিখেছিল তা জানা গেল? হ্যাঁ, রূপাঞ্জনাকে যে ডাক্তার দেখেছিল সেই ডক্টর সেন। তবে বেচারার কোনো দোষ নেই, ওর প্রাণের ভয় দেখিয়ে মহিদুল আর তার বন্ধু একটা সার্টিফিকেট করে নিয়েছে আর কি। বুঝলাম। তা সংঘমিত্রা ম্যাডামের সাথে আপনার যোগাযোগ কিভাবে? ও আমাদের ইনফর্মার, ওর মাধ্যমেই আমি জানতে পারি যে স্কুলের খবরগুলো। ও
ওর থেকেই জানতে পারি যে মহিদুল ক্লাস 8-এর রফিদ নামে একটা ছেলেকে দিয়ে নিয়মিত জিনিস আদান প্রদান করতো। হ্যাঁ, সেটা আমিও শুনেছি। রফিদের পাশের বাড়ি মহিদুলের এক বন্ধু থাকে, তার সাথেই নানা রকম জিনিসপত্রের আদান প্রদান চলত। কিসের আদান প্রদান হতো সেটা কি শুনেছেন? না, শুনলেও অনুমান করতে পারি সোনা বা চোরাই মাল পাচার হবে নিশ্চয়। আচ্ছা সংঘমিত্রা ম্যাম, আপনি এই খবর জানলেন কি করে? রূপাঞ্জনা বলেছে। ও আর আমি খুব ভালো বন্ধু। আমরা দুজনে একে অপরকে সবকিছুই বলতাম। মাহিদুলের ফোনের গোপন কথাবার্তা একদিন শুনে নেয় রূপাঞ্জনা, আর স্বাভাবিকভাবে সেটাও আমাকে বলে। তাই আমি রূপাঞ্জনাকে কথাটা পাঁচকান করতে না করি। যতদূর মনে হচ্ছে রূপাঞ্জনার ওই কথাবার্তা শুনে ফেলার জন্যই ওকে খুন হতে হয়। আচ্ছা বিবেকবাবু, রফিদকে ধরে মহিদুলের সেই বন্ধুর খোঁজ নেওয়া যায় না? সেই চেষ্টাও আমরা করেছি, কিন্তু এখন সেই বন্ধু বেপাত্তা। রফিদকে এক আর্টিস্টের সাথে বসিয়ে ওই বন্ধুর একটা স্কেচ বানিয়েছিলাম, সেটার সাহায্যে খোঁজার চেষ্টা চালাচ্ছে। তাহলে তো অনেকটাই এগিয়েছেন। আমি এবং আমাদের কলকাতার পুরো টিম আপনাদের সঙ্গে আছে। আশা করছি খুব শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে। আচ্ছা, এখন তবে আমি আসি। ঠিক আছে, আসুন, আমার লোক আপনাকে ছেড়ে দিয়ে আসবে। আর এ কদিন একটু সাবধানে থাকবেন, কোনো অসুবিধা হলে আমাকে খবর দেবেন। বাড়ি এসে রাতে অন্বেষণদার ফোন পেলাম। রূপাঞ্জনার মৃত্যুর আসল কারণ জানা গেছে। ওর শরীরে অ্যাব্রিন নামক বিষ প্রয়োগ করা হয়েছে। রূপাঞ্জনা যখন স্কুল থেকে বেরিয়ে রিক্সা স্ট্যান্ডের কাছে আসছিল, তখন উল্টো দিক থেকে হন্তদন্ত হয়ে আসা যে লোকটির সাথে রূপাঞ্জনার ধাক্কা লাগে, সে সময় ওই লোকটি রূপাঞ্জনাকে অ্যাব্রিন ইনজেক্ট করে। এই বিষ শরীরে সামান্য পরিমাণে গেলেই মৃত্যু অবধারিত। পরিমাণ অতি সামান্য হওয়ায় পোস্টমর্টমেও শরীরের কোনো বিষের চিহ্ন পাওয়া যায় না। অভিজ্ঞ সিনিয়র ডাক্তার রূপাঞ্জনার ডিএনএ টেস্টের মাধ্যমে এই বিষ শনাক্ত করেছেন। রাস্তায় কোনো লোকের সঙ্গে ধাক্কা লাগার সময় যদি বিষ প্রয়োগ করা হয়, তবে সেই লোককে তো ধরা সহজ কথা নয়। কঠিন কাজ হলেও আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। যেভাবেই হোক অপরাধীকে ধরতেই হবে। ভাবো ভাবো ভাবো, সারা রাত ধরে ভাবো, উপায় ঠিক বার করতে হবে। এখন আমি রাখলাম। অন্বেষণদা আমাকে ভাবনায় ডুবিয়ে ফোন রাখলেন। আমি সারা রাত ধরে চিন্তা করেও কোনো কুল কিনারা পেলাম না। পরের দিন স্কুলে যাবার পথে যে অভিজ্ঞতাটা হলো, তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কাঁচা রাস্তায় আমার রিক্সা চলছে, হঠাৎ দুটো বাইক আমার পথ রোধ করে দাঁড়ালো আর আমাকে রিক্সা থেকে নামতে বাধ্য করলো। চারটি ছেলে আমাকে ঘিরে ধরেছে। একটি ছেলে আমার কলার ধরল। আমি এক ঝটকায় কলার ছাড়িয়ে নিলাম। তখন বয়স কম, রক্ত গরম। ছেলেটার হাত ধরে ঘুরিয়ে দিলাম, বললাম দাদাগিরি অন্য জায়গায় করবি। বাকি তিনটে ছেলে তখন আমাকে আক্রমণ করলো। বেশিক্ষণ একা চারটে ছেলের সাথে পেরে উঠলাম না। বেশ কয়েকটা ঘুষি খেয়ে ধরাশায়ী হয়ে পড়লাম। একটি ছেলে আমাকে আবার মারতে যাবে, সেই সময় সুনির্মল এসে হাজির। ছেলেটার কবজির জোর যে এত, তা আমি আগে বুঝিনি। চারটি ছেলেকে একাই রুখে দিল। অল্পক্ষণের মধ্যেই আমি উঠে ওর সঙ্গ নিলাম। দুজনে মিলে ওই চারজনকে এমন প্রহার করলাম যে ওরা কোনো রকমে পালিয়ে বাঁচল। বেশ ভালো রকম আক্রমণ হয়েছে দেখছি আপনার ওপর। সময় মতো আমি না এসে পড়লে আপনার যে কি অবস্থা হতো। আজ আর স্কুলে গিয়ে কাজ নেই, আমার সাথে চলুন, আপনার ফার্স্ট এডের দরকার। কথা না বাড়িয়ে সুনির্মলের সাথে ওর বাড়ি গেলাম। আমার ক্ষতস্থানে ও ওষুধ দিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এই শখের গোয়েন্দাগিরি কতদিন ধরে করছেন? আপনি জানলেন কিভাবে? আপনার বুক সেলফে দেশ বিদেশের গোয়েন্দার গল্পের বই, ছুটির দিনে আপনার রহস্যের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়ানো, আর আজকের এই ফাইটিং সিন দেখে আপনার শখ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। কি করব বলুন, আপনাদের মতো পেশাদার গোয়েন্দারা যদি এমনভাবে অক্ষমতা প্রকাশ করেন, তবে আমার মতো শখের গোয়েন্দাদের মাঠে নামতেই হয়। আমি পেশাদার গোয়েন্দা এটা আপনাকে কে বলল? কে আর বলবে, বুঝেছি। যেভাবে আপনি আমাকে চিনেছেন সেভাবে। চোখ কান খোলা রাখলে তো সবই নজরে পড়ে।
কিরকম? এই যেমন আপনার সাথে রেভিনিউ অফিসারের যোগাযোগ, রূপাঞ্জনা সনাতনের ব্যাপারে অত্যাধিক কৌতূহল, স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে রূপাঞ্জনার বাড়িতে ওর জিনিস পৌঁছে দেওয়া, শিক্ষকতার চেয়ে ঘোরাঘুরি খোঁজাখুঁজিতে বেশি সময় দেওয়া। সর্বোপরি আপনার ওপর আজ শত্রুপক্ষের আক্রমণ দেখে আপনি যে পেশাদার গোয়েন্দা সে ব্যাপারে আর কোনো সন্দেহই থাকে না। সে তো বুঝলাম, কিন্তু আমাদের কোন অক্ষমতার নিদর্শন আপনি পেয়েছেন একটু বলবেন? রূপাঞ্জনা সনাতনের বাড়ি গিয়ে পায়েস খেয়ে মারা গেল, আর আপনার ওকে ছাড়িয়ে আনলেন। তাহলে আপনি মনে করেন যে রূপাঞ্জনাকে সনাতনই খুন করেছে? কিন্তু ও কেন এই খুনটা করবে বলতে পারেন? টাকার লোভে। আপনি তো সনাতনের বাড়ি গিয়েছিলেন, ওর বাড়িতে নতুন কালার টিভিটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, সে দেখেছি। ওর বাড়িতে হঠাৎ এত দামি একটা টিভি এলো কিভাবে বলতে পারেন? হেডমাস্টার দিয়েছেন। ও, জানেন তাহলে? একজন লোক এত দামি একটা জিনিস তো শুধু শুধু দেবেন না। সনাতন নিশ্চয়ই ওনার কোনো কাজ করে দিয়েছে। আপনি বলতে চাইছেন যে সনাতন হেড স্যারের নির্দেশে রূপাঞ্জনাকে খুন করেছে, আর সেই কাজের পারিশ্রমিক হিসাবে হেড স্যার সনাতনকে কালার টিভি দিয়েছে? আলবাত। প্রধান শিক্ষকের সায় না থাকলে স্কুলের কোনো শিক্ষক একটি ছাত্রকে দিয়ে দিনের পর দিন সোনা পাচার করাতে পারে? আমি একদিন মহিদুলের সাথে সুজনদাকে ব্যক্তিগত আলোচনা করতে দেখেছি। ওদের কয়েকটা কথা আমার কানেও এসেছিল। সেই কথা শুনে আমি নিশ্চিত হই যে ওরা সোনা পাচার নিয়েই কথা বলছিল। কিন্তু রূপাঞ্জনাকে ওরা মারবে কেন? রূপাঞ্জনা আড়াল থেকে মহিদুলের ফোনের কথাবার্তা শুনে নিয়েছিল, তাই ওকে সরানো খুব জরুরি হয়ে পড়েছিল। কাজটা হয়তো হেড স্যার মহিদুলকে দিয়েই করাতেন, কিন্তু ঘটনাচক্রে মহিদুলকে গা ঢাকা দিতে হয়, তাই সুজনদা বাধ্য হয়েই কাজটা সনাতনকে দিয়ে করান। আপনি তো দেখছি পুরো কেসটাই সলভ করে ফেলেছেন। হ্যাঁ, তা বলতে পারেন। সত্যি, মানুষ আজ অর্থের লোভে মনুষ্যত্ব হারিয়ে পশুতে পরিণত হয়েছে। একদম। আর ওই ডক্টর সেনকেও বলিহারি। রূপাঞ্জনা চেম্বারে মারা গেল, আর ডক্টর সেন ওর স্বামীর থেকে বেশি মোটা টাকা ভিজিট আদায় করলো। তাই নাকি? এই কথা আপনাকে কেউ বলল? থানার এক অফিসার আমার বিশেষ বন্ধু। খুন পেয়ে ওরা ওই ডাক্তারের চেম্বারে আসে। রূপাঞ্জনা তখন মারা গেছে। দেহটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে সনাতনকে অ্যারেস্ট করে ওরা যখন ওখান থেকে চলে আসছিল, তখন রূপাঞ্জনার স্বামী এসে উপস্থিত হয়। কিছু কথাবার্তার পর পুলিশ বেরিয়ে আসে। কমলেশ তখনও ডাক্তারের চেম্বারে। জিপে উঠে কিছু একটা জিজ্ঞাসা করার জন্য আমার বন্ধুটি আবার চেম্বারে যায়। তখন দেখে ডক্টর সেন কমলেশের থেকে বেশি মোটা অঙ্কের টাকা ভিজিট নিচ্ছে। বুঝলাম। ঠিক আছে, আমি এখন তবে আসি। যেতে পারবেন তো? আশা করি পারবো। সুনির্মলের বাড়ি থেকে বেরিয়ে অন্বেষণ তাকে ফোন করলাম। আজকের সব ঘটনাই ওনাকে বললাম। উনি বললেন, তোমার ইনভেস্টিগেশনের কথা তাহলে কোনোভাবে জানাজানি হয়ে গেছে। তোমাকে বেশি দিন আর ওখানে রাখা যাবে না। এই কদিন একটু সাবধানে থেকো, আর সবসময় আর্মস সঙ্গে রেখো। রূপাঞ্জনাদের ল্যান্ড ফোনের ওই দিনের কল লিস্ট বার করিয়েছি, সেখানেও কিছু গন্ডগোল আছে। তোমার সাথে আলোচনা করতে হবে। তুমি ওই সুজন পোদ্দারকে ক্রস কোয়েশ্চেন করে সুনির্মলের কথার সত্যতাটা একটু যাচাই করে নাও, আর বিবেকের সাথে একটু যোগাযোগ রেখো। এখন রাখছি। সন্ধ্যায় বিবেক গাঙ্গুলির ফোন এলো। দুটো গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য উনি ফোন করেছেন। এক, মহিদুলের মোবাইল ফোন দীর্ঘদিন সুইচ অফ থাকার পর আজ অল্পক্ষণের জন্য অন করা হয়েছিল। সেই সময় ওর লোকেশন ট্রেস করা গেছে। মহিদুল এখন বাংলাদেশে, ওকে অ্যারেস্ট করবার চেষ্টা চলছে। আর দ্বিতীয়টি হলো, কাল রাতে মহিদুলের এখানকার আস্তানায় আলো জ্বলতে দেখা গিয়েছিল। ওখান থেকে মাল সরাচ্ছিল ওর লোকজন। খবর পাওয়া মাত্র আমরা ওখানে হানা দিয়ে অনেক অবৈধ সোনার পাত ও লোহার বিস্কুট উদ্ধার করেছি। দুটো ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। ইন্টারোগেশন চালিয়ে ওদের থেকে কথা বার করবার চেষ্টা চলছে। তোমার তদন্ত কতদূর এগোলো? অনেকটাই এগিয়েছে। তদন্তের স্বার্থে এখন সবটা গোপন রেখেছি। অল্প দিনের মধ্যে আমরা রূপাঞ্জনার খুনিকে ধরতে পারবো আশা রাখছি। যত তাড়াতাড়ি সম্ভব এখানকার কাজ শেষ করো। তোমাকে আর বেশি দিন এই স্কুলে রাখা যাবে না। শিক্ষক শিক্ষিকারা অভিযোগ তুলছে। তারা তো তোমার আসল পরিচয় আর এখানে আসার আসল উদ্দেশ্য জানে না। তুমি একটা দুটো ক্লাস নিচ্ছ, মাঝে মধ্যেই কয়েকদিনের জন্য কলকাতায় চলে যাচ্ছ। তোমার ক্লাস অন্যান্য টিচারদের করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই এটা কেউ ভালোভাবে নেবে না। সামনের সপ্তাহে একজন অঙ্কের ম্যাডাম জয়েন করছেন পার্মানেন্টলি।
তাহলে তো ভালোই হলো। আমিও এভাবে বেশি দিন চালাতে পারবো না। চেষ্টা করছি এ সপ্তাহের মধ্যেই কাজ শেষ করতে। আপনাকে কয়েকটা প্রশ্ন করবার ছিল। বেশ, তো বলো না, কি জানতে চাও? সনাতনদের বাড়ির কালার টিভিটা আপনি দিয়েছেন? হ্যাঁ। হঠাৎ ওকে একটা কালার টিভি কি এমনিই দিলেন, নাকি কোনো কিছুর বিনিময়ে? তাহলে তো অনেক কথাই বলতে হয়। সনাতনের উপর আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ ভুলো মনের, আর সে প্রমাণ তুমি অবশ্য আগেই পেয়েছো। কতদিন যে স্কুলে হাত খড়ি, মোবাইল, আংটি ফেলে চলে এসেছি তা গুণে বলা যাবে না, কিন্তু সনাতনের জন্য সেগুলোর একটাও আমাকে হারাতে হয়নি। শুধু তাই নয়, আমাকে সময় মতো খাবার খেতে, ওষুধ খেতে মনে করিয়ে দিত। আর আমার ছেলের বিয়ে তো সনাতন ছাড়া সম্ভবই হতো না। এদিক সেদিক ছোটাছুটি যা করার সব সনাতন একাই করেছে। আমার ছেলে হঠাৎ করে বিদেশে চলে গেলে নতুন টিভিটা শুধু শুধু ওর ঘরে পড়েছিল। আমাদের ঘরে একটা কালার টিভি তো আছেই, তাই ওটা সনাতনকে দিয়ে দিয়েছি। সামান্য কৃতজ্ঞতার প্রকাশ বলতে পারো। বুঝলাম। এই জন্যই সনাতন অ্যারেস্ট হওয়ার পর আপনি ওকে ছাড়িয়ে আনার জন্য এতটা উদ্গ্রীব হয়ে পড়েছিলেন। মহিদুল যে স্কুলের ছেলেদের দিয়ে চোরাই মাল চালান করত, সেই খবর আপনি কিছু জানেন? খুব ডিটেলে কিছু না জানলেও সনাতনের থেকে এর একটা হিন্টস আমি পাই। খবরটা পেয়েই আমি মহিদুলকে আলাদা করে ডেকে সতর্ক করে দিই। ওকে, আমার আর কিচ্ছু জানার নেই। এই সপ্তাহের মধ্যে আশা করছি আর আপনাকে বিরক্ত করব না। না না, বিরক্তের কি আছে? এই সপ্তাহের মধ্যে কাজ শেষ হলে তো ওয়েল অ্যান্ড গুড। না হলেও তুমি আমার বাড়িতে থেকে তোমার কাজ চালিয়ে যেতেই পারো। শুধু তোমার স্কুলে আসার আর দরকার হবে না। ওনার এই সহযোগিতার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি ওনার ঘর থেকে বেরিয়ে এসে টিচার্স রুমে গিয়ে বসলাম। আমার পাশে এসে বসলো সংঘমিত্রা। তারপর আমাকে বেশ নরম গলায়ও বলল, মাইদুলের এখানকার আস্তানার থেকে যে দুটো ছেলে অ্যারেস্ট হয়েছে, ওদের উপর ইন্টারোগেশন চালিয়ে বিবেকদার মনে হয়েছে যে ডক্টর সেনকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু ডক্টর সেন এখন এখানে নেই, কলকাতায়। তাই আপনি কলকাতায় কথা বলে যদি... ঠিক আছে, আমি দেখছি। অন্বেষণদার সাথে কথা বলে সব কিছু জানালাম। সব শুনে উনি বললেন, ডাক্তারের সাথে কমলেশকেও আরেকবার জেরা করা দরকার। ও তোমার কাছে অনেক কিছুই গোপন করেছে। রূপাঞ্জনা ওর কলিগকে যে কথা বলেছে সে কথা ওর স্বামীর কাছে গোপন করবে বলে আমার মনে হয় না। আমি ডক্টর সেন আর কমলেশের জেরার ব্যবস্থা করছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় চলে এসো। বানপুরে তোমার থাকার আর দরকার নেই। সুজনদার থেকে বিদায় নিয়ে কলকাতায় যাবার প্রস্তুতি নিলাম। ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। ততক্ষণে অন্বেষণদার নির্দেশে পুলিশ ডক্টর সেন আর কমলেশকে অন্বেষণদার অফিসে ধরে নিয়ে এসেছে। আমি যখন ওখানে পৌঁছলাম তখন ডাক্তারের মুখোমুখি বসে অন্বেষণদা। চলছে প্রশ্ন উত্তর পর্ব। আমি আপাতত নীরব দর্শক। কমলেশবাবুকে আপনি কতদিন ধরে চেনেন? রঞ্জনা যেদিন অসুস্থ অবস্থায় আমার বানপুরের চেম্বারে এলো, সেই দিনই ওনার সাথে আমার প্রথম ও শেষ সাক্ষাৎ। বানপুর আর কলকাতায় মিলে আপনার পেশেন্ট সংখ্যা তো কম নয়। এত পেশেন্টের মধ্যে আপনি একজন পেশেন্ট ও তার বাড়ির লোকের নাম মনে রেখেছেন। আপনার তো সাংঘাতিক মেমোরি মশাই। আপনি কি সব পেশেন্টের নামই এমন মনে রাখেন? না, রূপাঞ্জনার পুলিশ কেস হয়েছিল বলে মনে আছে। বেশ, আপনার ভিজিট তো 200 টাকা। তা রূপাঞ্জনাকে দেখার জন্য কি 200ই নিয়েছিলেন? হ্যাঁ, আর কত নেব? ওই সব পেশেন্টই আমার কাছে সমান। কিন্তু কমলেশের থেকে তো আপনি 200 টাকা নেননি, অনেক বেশি টাকা নিয়েছেন। থানার এক পুলিশ অফিসার নিজের চোখে আপনাকে কমলেশের থেকে 1 বান্ডিল টাকা নিতে দেখেছে। ভুল দেখেছে। ও 1 মিনিটের জন্য ঘরে ঢুকেছিল। কি দেখতে কি দেখেছে কোনো ঠিক আছে? সেও নয় মানলাম, কিন্তু কমলেশ বাবু তো অন্য কথা বলছেন। কি বলছেন? উনি বলছেন যে বডি তাড়াতাড়ি হাতে পাওয়ার জন্য আপনি ওনার থেকে মোটা টাকা ঘুষ আদায় করেছেন। বাজে কথা। কমলেশবাবু এত বোকা নন যে বডি তাড়াতাড়ি পাওয়ার জন্য উনি আমাকে টাকা দেবেন। দিলে সঠিক জায়গায় দেবেন। তাহলে টাকাটা কি জন্য দিয়েছিল? বলছি তো, উনি 200 টাকাই দিয়েছিলেন। আপনি অযথা একই প্রশ্ন বারবার করে আমার সময় নষ্ট করছেন কেন? একটা লোক এতটা ভুল দেখলো? আচ্ছা বেশ, ওই দিন বিকেলবেলা আপনাকে হন্তদন্ত হয়ে রূপাঞ্জনাদের স্কুলের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।
এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন ওই দিন? একজন পেশেন্ট দেখতে যাচ্ছিলাম, তাতে হয়েছে কি? পেশেন্টকে কি ইঞ্জেকশন দিতে যাচ্ছিলেন? হ্যাঁ, সেই খবরও আপনার কাছে আছে? আমার কাছে অনেক খবরই আছে। তা পেশেন্টকে ইঞ্জেকশন দিতে হলে কি ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে করে ছুটতে হয়? এইসব বাজে কথা আপনাদের কে বলে বলুন তো? এসব বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন? সিরিঞ্জ আমার হাতে থাকবে কেন? ব্যাগে ছিল। না, হাতে ছিল। দুজন আলাদা আলাদা ভাবে দেখেছে। দুজোড়া চোখ তো আর ভুল বলবে না। আচ্ছা, আপনার যখন এত তাড়া ছিল তো আপনি পায়ে হেঁটে যাচ্ছিলেন কেন? আপনি তো পেশেন্ট কল সাধারণত বাইরে থেকে অ্যাটেন্ড করেন। বাইকটা মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল, তাই ওটাকে রাস্তার ধারে সাইড করে রেখে পায়ে হেঁটেই গিয়েছিলাম। বেশ, বাইকের কি সমস্যা হয়েছিল? চলতে চলতে হঠাৎ স্পিড কমে আসে আর বন্ধ হয়ে যায়, তারপর আর স্টার্ট নেয় না। তাই আপনি বাইক রেখে দৌড়ে দৌড়ে পেশেন্ট দেখতে চান, তাই তো? আর ফিরে এসে বাইক হাঁটিয়ে নিয়ে কোনো মোটর বাইক সারানোর দোকানে যান, সেখানে বাইক সারিয়ে চেম্বারে ফিরে যান, কি তাই তো? একদম ঠিক, কিন্তু সেসব জেনে আপনার কি লাভ? আছে আছে, লাভ আছে। যতদূর জানি স্কুলের কাছাকাছি কোনো মোটর বাইক সার্ভিস সেন্টার নেই। সবচেয়ে কাছেরটাই 2 কিলোমিটার দূরে। আপনি পেশেন্ট দেখে অত দূরে গিয়ে বাইক সারিয়ে এলেন? বিপদে পড়লে অনেক কিছুই করতে হয়। সে হয়, তবে আমি অবাক হচ্ছি আপনি এত অল্প সময় এত কিছু করেছেন শুনে। কারণ এর ঘন্টাখানেক পরেই আপনি চেম্বারে রূপাঞ্জনাকে দেখেছেন। এর মধ্যে এত কিছু করা অসম্ভব শোনাচ্ছে না? আপনি কি বলতে চাইছেন, একটু পরিষ্কার করে বলবেন? বলতে চাইছি আপনার বাইক খারাপ হয়নি, আর আপনি ওটা সারাতে যাননি। আচ্ছা, কমলেশের সাথে তো আপনার ওই দিনই প্রথম দেখা হয়। তাহলে কমলেশ সেদিন বিকেলে ওনার বাড়ির ল্যান্ড ফোন থেকে আপনার মোবাইলে ফোন করেছিলেন কেন? করেছিলেন বুঝি? কল রেকর্ড তো তাই বলছে। সারাদিন এত পেশেন্টের ফোন আসে যে কখন কে ফোন করছে ঠিক মনে থাকে না। আর কত মিথ্যে কথা বলবেন? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আপনি কমলেশের ফোনে জানতে পারেন যে রূপাঞ্জনা কখন স্কুল থেকে বেরোচ্ছে। সেই বুঝে আপনি ইঞ্জেকশনের রাইসিন ভরে রূপাঞ্জনা দিকে ছুটে যান আর ওর গায়ে পুশ করেন। আপনি গল্প লেখেন? তা লিখুন, ভালো অভ্যেস। তবে এটা গাঁজাখুরি হয়ে গেল। রাইসিন বা ওই জাতীয় যে কোনো বিষ দিয়ে মানুষ মারতে গেলে যে পরিমাণ ইনজেক্ট করতে হয়, সেটা পথ চলতেই এক মুহূর্তের ধাক্কায় কখনোই সম্ভব নয়। জানি। আচ্ছা, রাইসিনের জায়গায় অ্যাব্রিন হলে সম্ভব তো? হ্যাঁ, সেটা সম্ভব। তবে আমি রূপাঞ্জনাকে মারতে যাব কেন বলতে পারেন? ওকে তো আমি ভালো করে চিনিই না, আর শত্রুতার তো কোনো প্রশ্নই আসে না। সেটা একদম ঠিক কথা। তবে ওকে তো আপনি নিজের ইচ্ছায় মারেননি, মেরেছেন কমলেশের কথায়, ওর থেকে মোটা টাকা নিয়ে। ঠিক যেমন ভাবে মইদুলের থেকে টাকা নিয়ে ওর ডেথ সার্টিফিকেট লিখেছিলেন। দেখুন, আপনি কিন্তু আমার ঘরে একটার পর একটা ভিত্তিহীন দোষ চাপিয়ে যাচ্ছেন। আপনার কথার কি প্রমাণ আছে বলুন তো? মইদুলের ডেথ সার্টিফিকেটে আপনার সাইন আছে। শুধুমাত্র একজন জীবিত লোকের ডেথ সার্টিফিকেট দেওয়ার অপরাধেই আমরা আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। তার উপর মইদুল আর কমলেশের আপনার বিরুদ্ধে স্বীকারোক্তি তো রয়েছে। মইদুল ধরা পড়েছে? হ্যাঁ, ও কাল রাতে বাংলাদেশ থেকে ধরা পড়েছে। ইন্টারোগেশনের চাপেও সব কথা বলতে আর সব দোষ স্বীকার করতে বাধ্য হয়েছে। আর কমলেশ পাশের ঘরেই আছেন, উনিও আপনার সমস্ত কীর্তিকলাপ স্বীকার করতে বাধ্য হয়েছেন। হোপলেস। এইসব অপদার্থ লোকের সাথে কাজ করাটাই ভুল হয়েছে আমার। ভুল যখন করেছেন তখন ভুলের মাসুল আপনাকেই দিতে হবে। ডক্টর সেনকে পুলিশ কাস্টাডিতে চালান করবার নির্দেশ দিয়ে ঘর থেকে আমাকে নিয়ে বেরিয়ে এলেন অন্বেষণদা। ঘর থেকে বের হয়ে আমি অন্বেষণদাকে বললাম, সত্যি ইন্টারোগেশন কিভাবে করতে হয় তা আপনার কাছ থেকে শেখার আছে। আপনি যেভাবে কনফিডেন্সের সাথে একটার পর একটা মিথ্যে বলে চলেছিলেন, তাতে আমি পাশে বসে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। আচ্ছা, দুজন লোক কি সত্যি ডক্টর সেনকে স্কুলের সামনে সিরিঞ্জ হাতে ছুটতে দেখেছিলেন? একদমই না। চলতি পথে সিরিঞ্জ ফুটিয়ে লোকের গায়ে বিষ ঢেলে দেওয়া যাত্রার কর্ম নয়। কোনো ডাক্তার বা এই পেশার সাথে যুক্ত কোনো দক্ষ লোকের পক্ষেই এটা সম্ভব। কমলেশের রূপাঞ্জনাকে ফোন করার পরই ডক্টর সেনকে ফোন করা আর ওনাকে চেম্বারে গিয়ে অতগুলো টাকা দেওয়া, এই দুটো কারণে সন্দেহের তীর ওদের দিকেই ঘুরছিল। তাছাড়া ওই দিন বারবার করে কমলেশের রূপাঞ্জনাকে ফোন করা দেখেই আমার মনে সন্দেহ জেগেছিল। ওই দিন কমলেশদের বাড়িতে গিয়েও আমার খটকা লেগেছিল। বাড়ির গৃহবধূ মারা গেছে, দেহ সৎকার হয়নি তার, অথচ বাড়ির লোকজনের মধ্যে তার কোনো বিন্দুমাত্র প্রভাব নেই। সবকিছু একটু বেশি স্বাভাবিক লেগেছিল সেদিন।
একদম ঠিক। চলো এবার কমলেশের জেরাটা সেরে নি। কমলেশকে ধরা হলো, তবে কমলেশকে বেশি প্রশ্ন না করে সরাসরি আক্রমণ করলো অন্বেষণদা। আপনার স্ত্রী যেদিন মারা যায় সেদিন বিকেলে সম্ভবত ওই স্কুল ছুটির সময় আপনি ওনাকে বেশ কয়েকবার ফোন করেন, আর তারপর ল্যান্ড ফোন থেকে ডক্টর সেনকে ফোন করেন। আপনার মোবাইল আর ল্যান্ড ফোনের কল লিস্ট সেটাই বলছে। আর রূপাঞ্জনার মৃত্যুর পর ডক্টর সেনকে আপনি মোটা অঙ্কের টাকা দেন। পুলিশ ইন্সপেক্টর নিজের চোখে আপনাকে টাকা দিতে দেখেছেন, আর ডক্টর সেনও সেটা স্বীকার করেছেন। এই ফোনগুলো ঠিক কি কারণে করেছিলেন, আর ওনাকে এতগুলো টাকা ঠিক কেন দিয়েছিলেন বলবেন? অন্বেষণদার প্রশ্নের উত্তর খুঁজে পেল না কমলেশ। ও আমতামতা করছে দেখে অন্বেষণদাই নিজের প্রশ্নের উত্তর দিলেন। ঠিক আছে, আপনার বলতে অসুবিধা হলে আমি বলছি। আপনি আপনার স্ত্রীকে ফোন করে জেনে নেন যে উনি কখন বেরোচ্ছেন। সেই বুঝে আপনি ডক্টর সেনকে ফোন করেন। ডক্টর সেন তখন আপনার স্ত্রীকে চলার পথে ধাক্কা দেওয়ার অছিলায় ওনার দেহে অ্যাব্রিন ইনজেক্ট করে। কেন খুন করালেন রূপাঞ্জনাকে? আপনারা তো আমার বাবার সাথে কথা বলে বুঝতেই পেরেছেন যে আমার স্ত্রীর ওপর ওনারা কেউ খুশি ছিলেন না। একটি মেয়ের জন্য প্রতিদিন অশান্তি আর ভালো লাগছিল না, বাধ্য হলাম ওকে সরিয়ে দিতে। তাই কি, নাকি আপনার কোনো গোপন কাজ রূপাঞ্জনা জেনে গিয়েছিল বলে আপনি ওকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন? আপনার স্ত্রী তো প্রায়ই আপনাকে পুলিশের ভয় দেখাতেন, কি অস্বীকার করতে পারেন? ব্যবসার প্রয়োজনে অল্প বিস্তর অসাধু উপায় আমাকে নিতেই হতো। সকল ব্যবসায়ীরাই করে এটা। সেগুলো জানতে পারলে বেশ রেগে যেত, আর মাথা গরম হলে পুলিশের ভয় দেখাতো। কমলেশ অ্যারেস্ট হলো। তার পরের দিনেই মহিদুল ও তার বন্ধু পঙ্কজ বাংলাদেশ থেকে ধরা পড়ল। মহিদুল আর পঙ্কজকে ইন্টারোগেশন করে ওদের থেকে আরও দুজনকে ধরা গেল। তবে দলের পান্ডা অধরাই রইল। বিবেক গাঙ্গুলি চালিয়ে গেল এই কাজের মাস্টার প্ল্যান যা, তাকে ধরার কাজ। কেস সলভ হলেও কমলেশ ঠিক কি কারণে ওর স্ত্রীকে খুন করেছিল, রূপাঞ্জনা ঠিক কি কারণে কমলেশকে পুলিশের ভয় দেখাতো, সেটা আজও আমার অজানা। সেদিনের কমলেশ রূপাঞ্জনাকে পুলিশের ভয় দেখানোর যে কারণ দেখিয়েছিলেন তা ঠিক বিশ্বাসযোগ্য নয়। আপনি ঠিকই ধরেছেন, ওটা আসল কারণ নয়। আসল কারণটা আমি জানি। তুমি জানো কি করে? বারে, আমার বাবা মায়ের কথা আমি জানবো না? রূপাঞ্জনা, কমলেশ তোমার মা বাবা। এখন তাহলে তুমি কাদের কাছে থাকো? আমার মায়ের মৃত্যু আর বাবার জেল যাওয়ার পরে শাওলি আন্টি আর অনিমেষ আঙ্কেলই আমাকে ওনাদের মেয়ের মতো মানুষ করেছেন। ও, এবার তুমি যে কারণটা জানো সেটা বলো। আমার দিদা মানে মায়ের মার মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। আমার দাদুর বাড়ি দখল করার জন্য বাবাই ওনাকে ওভারডোজ মেডিসিন দিয়ে মেরে ফেলেন। কেউ সেভাবে জানতে পারেনি, কিন্তু ঘটনার কিছুদিন বাদে মা যেন কিভাবে জানতে পেরে যায়। এরপরে মাই বাবাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতেন। তা এত সব তুমি জানলে কি করে? আমার ঠাকুমার ঠাকুরদা যখন মারা যায় তখন আমি 8-9-এ পড়ি। বাড়ি ভাড়া দেওয়ার জন্যে জিনিসপত্র খালি করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। তখনই মায়ের ডায়েরিটা পাই, তাতেই সব লেখা ছিল। এই গল্প তোমার পুরোটাই যে জানা ছিল সেটা একদম বুঝতে দাওনি তো। আপনি গল্পটা খুব সুন্দর করে বলছিলেন, তাই আগে থেকে কিছু বলে গল্পে ব্যাঘাত ঘটাতে চাইনি। তাছাড়া আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। সিনেমা শেষ, এবার ডাইনিং এ চল সবাই। মা ডিনার রেডি করে ফেলেছে। অনুষ্কা, তুই মন খারাপ করিস না, চল সবাই।